ছবি হয়ে গেছে নামগুলো এইখানে কি আমার ঘুমাও ওষুধ আনো তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? তোমরা কি সবাই আমার কথা শুনতে পাচ্ছ? আজকে আমাদের লাস্ট ক্লাস এই টপিকে। তোমাদের বলে রাখি, এই আবৃতবীজি থেকে একটা কিংবা দুইটা প্রশ্ন আসতে পারে এখান থেকে। তো দুইটা প্রশ্নের মধ্যে অলরেডি আমরা একটা কারেকশন করে ফেলেছি, কোনটা আসবে আমরা জানি না, বাট এর আগের দুই ক্লাস থেকে আসবে আর আজকের ক্লাস থেকে আসবে। এবং এই যে টপিকগুলো আমি বাম সাইডে লিখে রাখছি, প্লাসেন্টেশন এবং ফল থেকে, এগুলা থেকে ভার্সিটিতে সব থেকে বেশি প্রশ্ন আসে। বিশেষ করে বেরি কোনগুলো, বেরি এই শব্দটা থেকে এত বেশি প্রশ্ন আসে যে তোমরা মুখস্থ রাখতে হবে আর কি। তো আমার তো কাজ হচ্ছে তোমাদের একটু মানে একটু কি বলে এটাকে, চাপা টাপা দিয়ে তোমাদের এটা মনে রাখার একটা ব্যবস্থা করা। আর প্লাসেন্টেশন থেকে প্রশ্ন আসবেই, যদি একটা টপিক খোঁজে প্লাসেন্টেশন থেকে প্রশ্ন আসবেই, অমরা বিন্যাস। তো যাই হোক, তোমরা যদি আমার কথা শুনতে পাও, আমরা আমাদের ক্লাস শুরু করব। একটু জানাও তোমরা কমেন্টে। তোমরা কি সবাই শুনতে পাচ্ছ? বোর্ড দেখে ভয়ের কিছু নাই, আসলে পড়া খুবই অল্প। কোনগুলো আসবে আমি ওগুলোই শুধু আজকে পড়াবো, যেগুলো আসবে না ওগুলো পড়ার দরকার নেই। ওকে, ঠিক আছে, সবাই শুনতে পাচ্ছ? তো আমি আমার টপিকটা শুরু করি। এই যে এদিকে আমি লিখে রাখছি প্লাসেন্টেশন, অর্থ কি একটু পরে বলতেছি। এখানে 6টা ছবি আছে, আরও একটা ছবি আছে, সেটা হচ্ছে এপিক্যাল। তো এপিক্যালের ছবিটা আমি আর্ট করি নাই, ওটা আমি নিজেও ভুলে গিয়েছিলাম। তো টেনশনের একদম কিছু নাই, আমাদের শুধু জানতে হবে আসলে কোনটা কিসের উদাহরণ। তো যদি আমরা ব্যাখ্যা জানি, যদি আমরা জিনিসটা বুঝি, তাহলে আমাদের জন্য সহজ হয় মনে রাখা। তো যাই হোক, আমরা এখন শুরু করব প্লাসেন্টেশন। তো আমি এখানে লিখি, এই জায়গা লিখতেছি, বোর্ডে আজকে জায়গা কম।
প্লাসেন্টেশন। টু স্টুডেন্ট, তোমরা প্লাসেন্টা এই জিনিসটা শুনে আসছো। প্লাসেন্টা প্লাসেন্টা আসলে কি জিনিস? ওই যে আমরা বলেছিলাম যে এটা একটা জরায়ু। জরায়ুতে এই যে এখানে ডিম্বাণু আর শুক্রাণু এসে এখানে প্রথিত হয় বা ইমপ্লান্টেশন হয়। ডিম্বাণু এবং শুক্রাণু একসাথে মিলে যে জাইগোটটা তৈরি হয়, জোড়া কোষ, ওটা এসে এখানে ইমপ্লান্ট হয়, ভেতরে প্রবেশ করে। তো যাই হোক, এইটাই পরবর্তীতে কিন্তু দেখো ধীরে ধীরে মানুষের বাচ্চা হয়ে যাচ্ছে, রাইট? তো আমরা বলতেই পারি যে এই জিনিসটা আসলে হচ্ছে প্লাসেন্টা। চারপাশে একটা আবরণ আছে, আবরণের ভেতরে মানুষের বাচ্চাটা ধীরে ধীরে বড় হয়। তো আমরা হচ্ছে ভ্রূণের যে আবরণ, এটাকে প্লাসেন্টা বলা হয়। বাচ্চা যখন ডেলিভার্ড হয়, বলে না ফুল পড়তেছে কিনা, বাচ্চা জন্মের পর অপেক্ষা করে না যে মায়ের ফুল পড়ুক, তারপর হচ্ছে শেষ, ডেলিভারি শেষ, বাচ্চা ডেলিভার্ড হয়ে গেছে, এরপর হচ্ছে বাচ্চা যে থলির মধ্যে ছিল ওইটাকে বলা হয় প্লাসেন্টা। ক্লিয়ার? তো যাই হোক না কেন, ফুলের ক্ষেত্রেও সেম। এই যে দেখতেছো, এগুলো আসলে গর্ভাশয়ের ছবি। এই যে কালো যেগুলো দেখতেছো, এগুলো আসলে গর্ভাশয়ের ছবি। গর্ভাশয় কি? এই যে একটা ফুল যদি হয় এখানে, তাহলে এই যে এখানে একটা এরকম থাকে না? তাহলে এটা হচ্ছে গর্ভাশয়। এটা হচ্ছে গর্ভাশয়। এটা উপরেও থাকতে পারে, নিচেও থাকতে পারে, এখানেও থাকতে পারে। তোমরা তো পড়ছো যে গর্ভ, পাদ, পুষ্প। তো এইটা গর্ভটা দেখো, পুষ্পটার এখানে পাদদেশে বা নিচে আছে, এই জন্য এটার নাম হচ্ছে গর্ভ, পাদ, পুষ্প। মানে গর্ভটা পাদদেশে আছে, নিচে আছে, পুষ্পের নিচে আছে। তো যাই হোক, এইটা হচ্ছে গর্ভাশয়। তো প্রত্যেকটাই হচ্ছে গর্ভাশয়, যেগুলোর মধ্যে কি হবে, এই যে দেখো এগুলো হচ্ছে প্লাসেন্টা। হোয়াট ইজ প্লাসেন্টা? প্লাসেন্টা মানে হচ্ছে ওইটাই ডিম্বাণু, ওটাই ডিম্বাণু। শুক্রাণুটা ওখানে এসে মিলিত হবে, মিলিত হওয়ার পর কি হবে, একটা নতুন বীজ তৈরি হবে, রাইট? তাহলে লালগুলো কি? মানুষের বাচ্চার কথা চিন্তা করো, আর এইগুলো জরায়ুর কথা চিন্তা করো। ওকে, তাহলে এই পর্যন্ত শেষ। এবার আমি তোমাদের দেখাবো জিনিসগুলো আসলে কি, কোনটার উদাহরণ কি, কিভাবে মনে রাখতে হয়। এখান থেকে প্রশ্ন আসবেই। সো কনসেন্ট্রেশনটা খুব ভালো করে এখানে দাও। কনসেন্ট্রেশন, ওকে, ঠিক আছে। আচ্ছা, আমি এই ছবিটা দেখাই। দেখো, এটা একটা গর্ভাশয় বা এটা একটা জরায়ু, ঠিক না? তো এগুলো কি প্রান্ত না? এই যেগুলা মার্জিন না? মার্জিন কিনা? তাহলে দেখো তো, এই যে প্লাসেন্টা বা এই যে ডিম্বাণুর যে থলিটা কোথায় হয়েছে? একটা প্রান্তে গিয়ে হয়েছে, ঠিক না? তাহলে আমরা কিন্তু বলতেই পারি যে এটি আসলে হচ্ছে প্রান্তীয়। ওকে, মার্জিন মানে হচ্ছে প্রান্ত। একটা খাতার যেদিকে আমরা দাগ টানছি ওটা হচ্ছে মার্জিন বা ওটা হচ্ছে প্রান্ত, যে এই প্রান্ত পর্যন্ত আমি লেখা শুরু করব এখান থেকে। ওকে, তাহলে এটা আসলে হচ্ছে মার্জিনাল বা প্রান্তীয়। তো মার্জিনাল শব্দটা এখানে জানা জরুরি, কারণ মার্জিনাল নামে আসে সরাসরি পরীক্ষার হলে। তো মার্জিন মানে হচ্ছে প্রান্ত। তাহলে উদাহরণ কি? এভাবে মনে রাখবা। দেখো, মার্জিনাল শব্দটার সাথে মর্জিনা শব্দটার মিল আছে, রাইট? মর্জিনা কি? নামটা দেখে মনে হচ্ছে যে এটা দিলদারের প্রেমিকা। বাংলা যে আগে মুভিগুলো ছিল, মুভিতে দিলদার ছিল কমেডিয়ান, তার ওয়াইফের নাম সবসময় থাকতো মর্জিনা, রাইট? আরও একটা হতে পারে যে আমাদের কাজের বাসায় যে কাজের মহিলাগুলো কাজ করে তার নাম মর্জিনা, ঠিক আছে? তো আমরা তাদেরকে কি বলি? আমরা তাদেরকে খালা বলি, ফুপু বলি, আপু বলি, তাই না? তো আমরা একে মাসি বলবো, মর্জিনা মাসি। একটুকু মনে রাখলেই হবে, মর্জিনা মাসি। তাহলে তোমার বইয়ে যে জায়গায় মার্জিনাল লেখা আছে পাশে লিখবা মর্জিনা মাসি, বইয়ে নোট করতে হবে। ওকে, শেষ। তাহলে মর্জিনা কি? মাসি। এই যে ভালো করে দেখো, সি মানে হচ্ছে সিম, আর মা মানে হচ্ছে মটর, মটরশুঁটি। তাহলে প্রশ্ন আসে, সিমে কোন ধরনের প্লাসেন্টেশন আছে? সিমে কোন ধরনের অমরা বিন্যাস আছে? অমরা বিন্যাস বা প্লাসেন্টেশন মনে থাকবে। প্লাসেন্টা মানে হচ্ছে অমরা, তাহলে প্লাসেন্টেশন মানে কি? অমরা বিন্যাস বা অমরাটা যেভাবে আছে, যেভাবে গঠিত হচ্ছে। মার্জিনে যেহেতু হচ্ছে এই জিনিসটা, এই প্রান্তে, এই জন্য মার্জিনাল বা প্রান্তীয়। মনে রাখবো কীভাবে? মর্জিনা মাসি। ক্লিয়ার? তাহলে আমরা এটা পড়ে ফেলছি, এটা আমরা মিশাই দিব, ঠিক না? মর্জিনা মাসি, মাতে হচ্ছে মটর, শীতে হচ্ছে সিম।
আমার খুব আফসোস লাগে যে আমাকেও এই টাইপের ছন্দ দিয়ে তোমাদের পড়াইতে হয়, কিছুই করার উপায় নাই, কারণ আমরা তো সিমও দেখছি না, আমরা তো মটরশুটিও দেখছি না, আমরা ওগুলো নিয়ে কেটে কেটেও দেখাতে পারবো না, অত সময় নাই আমাদের মধ্যে। 2, প্রিয় স্টুডেন্ট, তোমরা যখন হৃৎপিণ্ড পড়েছ, 2টা কিন্তু আমরা আবরণের কথা জানি, যে হৃৎপিণ্ডের ভেতরেরটাকে বলা হয় ভিসেরাল, বাইরের এটাকে বলা হয় প্যারাইটাল, রাইট? বাইরেরটা মানে কি? প্যারাইটাল। কোনটা? এই যে হৃৎপিণ্ডের একটা আবরণ আছে, এই মাঝখানে একটা হৃৎপিণ্ড, এর আবরণ। তাহলে আবরণের বাইরে যে ভেতরে যেটা ভিসেরাল, বাইরে যেটা প্যারাইটাল। ভিসেরা মানে কি? ভিসেরা মানে হচ্ছে অঙ্গ বা মাংস, যেটা ওইটা। তাহলে যে আবরণটা মাংসের সাথে বা ভেতরে থাকবে ওটা ভিসেরাল, যেটা বাইরে থাকবে ওটাকে বলা প্যারাইটাল। প্যারাইটাল মানে হচ্ছে প্রান্তীয় বা বাইরের দিকে থাকবে, পার্শ্বীয়। ক্লিয়ার? এই যে একটা জিনিস দেখো, এটা কি মিড লাইন না? তাহলে এই যে এটা যদি মিড লাইন হয়, তাহলে আমি যদি আমার শরীরে আর একটা দাগ টানি, এটা হচ্ছে প্যারাইটাল লাইন, ঠিক আছে? মানে মিড লাইনের পাশে, এই পাশে একটা দাগ টানি, এটা হচ্ছে মিড লাইনের পাশে, তাহলে এটা হচ্ছে প্যারাইটাল লাইন। ওকে, তো দেখো এইটা মিড লাইনের থেকে পাশে চলে গেছে, প্যারাইটাল। ক্লিয়ার? তো যাই হোক না কেন, প্যারাইটালটা কীভাবে মনে রাখতে হয়? প্যারাইটাল মানে হচ্ছে বহু প্রান্তীয়। প্যারাইটালের বাংলাটা তোমরা দেখে নেবা। প্যারাইটালের উদাহরণ কি? প্যারাইটাল প্লাসেন্টেশন। এভাবে মনে রাখবা যে বহু, প্যারাইটাল শব্দের অর্থ হচ্ছে বহু প্রান্তীয়, বহু প্রান্তীয়। ওকে, প্যারাইটাল মানে হচ্ছে বহু প্রান্তীয়, প্রান্তে প্রান্তে থাকবে। আমি তো এখানে একটা ছবি দেখিয়েছি, হতে পারে এখানে আরেকটা আছে, এখানে আরেকটা আছে, এখানে এই যে বহু প্রান্তের দিকে আছে, এই জন্য হচ্ছে বহু প্রান্তীয়। ওকে, তো বহু প্রান্তীয়টা আমরা কিভাবে মনে রাখবো? আমরা এইভাবে মনে রাখবো যে বহু যেহেতু শব্দটা আছে, তার মানে আমরা বহু ধরনের খাবার খাই, অনেক ধরনের খাবার। মাংস খাচ্ছি, পোলাও খাচ্ছি, বিরিয়ানি খাচ্ছি, ভাত খাচ্ছি, যাই খাই না কেন সবগুলোর সাথে আমাদের কি থাকে? একটা কমন খাবার, সালাদ থাকে, রাইট? তাহলে বহু খাদ্য আছে, বহু প্রান্তীয়র মতো বহু খাদ্য আছে যেগুলোতে আমরা সব সময় সালাদ খাই, সব সময়। সালাদ মানে কি? শশা। তাহলে বহু খাদ্যে আমরা কি লাগে? কি লাগে? শশা লাগে। তার মানে বহুতে হচ্ছে বহু প্রান্তীয়। ওকে, লুক, বহুতে হচ্ছে বহু প্রান্তীয়, শশাতে হচ্ছে শশা, লাগেতে হচ্ছে লাউ। তাহলে শশা এবং লাউ, বহু খাদ্যে শশা লাগে, বহু খাদ্যে শশা লাগে, তাহলে বহু প্রান্তীয়তে শশা আছে, রাইট? যদি শশা লাগে, লাগেতে হচ্ছে লাউ। তোমাদের মতো করে মনে রাখবা। তোমরা যদি আগে থেকে কোনো ট্রিক জানো, ওইটাই ব্যবহার করবা। আমি এটাও মিশাই দিচ্ছি। এবার দেখো তোমরা, এটা একটা হচ্ছে জরায়ু, তাহলে জরায়ুর এক্সিস কোনটা? এইটা। এক্সিস মানে কি? অক্ষ। তাহলে এক্সাইল মানে কি? অক্ষীয়। তোমরা দেখো যে এই অক্ষটা থেকে তৈরি হয়েছে, রাইট? তাহলে অক্ষ থেকে তৈরি হচ্ছে, অক্ষীয়। তো আমরা এইভাবে মনে রাখবো, অক্ষীয় মানে এক্সাইল, এক্সাইল মানে এক্স, রাইট? এক্সাইল, এই শব্দটা উচ্চারণ করতে এক্স মনে হচ্ছে, রাইট? এক্স। তো এক্স কথাটা আসলে কিন্তু আমরা অনলাইনে কি মনে করি? এক্স গার্লফ্রেন্ড, এক্স বয়ফ্রেন্ড, রাইট? তো একবার চিন্তা করো তো, মাঝে মাঝে তো দেখা হয় এক্স কার সাথে? গার্লফ্রেন্ড বা এক্স বয়ফ্রেন্ডের সাথে, মানে এক্সাইল গার্লফ্রেন্ড, এক্সাইল বয়ফ্রেন্ডের সাথে, রাইট? তো তখন তো আমরা তাকে আর গোলাপ দিব না। গোলাপ মানে কি? প্রেমের ব্যাপার। তাহলে তাকে আমরা সর্বোচ্চ কি দিতে পারি? জবা ফুল দিতে পারি। যদি ফুল দেই, গোলাপ দিব না, দিব কি? জবা। তাহলে এক্স গার্লফ্রেন্ডকে আমরা জবা দিব। তাহলে এক্সাইল, এক্সটা হচ্ছে এক্সাইল, এক্সাইল বা এক্স, তাকে আমরা কি দিব? জবা। তাহলে কখনো যে প্রশ্ন আসে
অক্ষীয় অমরা বিন্যাস কার আছে? অক্ষ মানে হচ্ছে এক্সাইল, এক্স এক্সতে হচ্ছে এক্স গার্লফ্রেন্ড এক্স বয়ফ্রেন্ড, যার সাথে দেখা হলে আমরা কি দিব? জবা দিব। গোলাপ কিন্তু দিব না, দিলে কিন্তু খবর আছে। জবা দিলে খবর আছে। আরে তোমরা একটু অন্যভাবে ভাবো, এক্স গার্লফ্রেন্ড এক্স বয়ফ্রেন্ড, তাকে আবার জবা কেন দেব? আরে তোমাদের হাজব্যান্ড কিংবা তোমাদের ওয়াইফ, এরা তো এক্স গার্লফ্রেন্ড এক্স বয়ফ্রেন্ড হবে, রাইট? তুমি প্রেম করে বিয়ে করো, তাহলে তাকে আমরা কি দিব? জবা। এই পাশে যেন সে রেখে দিতে পারে জবা ফুলটা, তাই না? তাহলে এক্স গার্লফ্রেন্ড এক্স বয়ফ্রেন্ড, তাকে আমরা জবা দিব। এক্সাইল, জবা। আমি কিন্তু সময় নিচ্ছি, তার মানে হলো আমি আসলে গুরুত্ব দিচ্ছি এই ব্যাপারটাকে। এখান থেকে প্রশ্ন হবে, এখানে 100% লিখে রাখবা যে এখান থেকে প্রশ্ন হবেই। তাহলে আমি কিছু শেষ করেছি, মিশাই দেই, ওরা ভয় পাচ্ছে। স্টুডেন্ট, এবার আমরা চলে আসি কোন ছবিটাতে? সহজ একটা ছবিতে চলে আসি। এইটা কি চোখে ধরতেছে কেন? এটা হচ্ছে সুপারফিশিয়াল। এটা হচ্ছে সুপারফিশিয়াল। হোয়াট ইজ সুপারফিশিয়াল? একটু ভালো করে খেয়াল করো। দেখো, এক্সিস থেকেও হয়নি, পার্সিও থেকেও হয়নি, কিন্তু আমরা বলতে পারি যে এক্সিসের বাইরে সুপারফিশিয়াল থেকে হয়েছে। হোয়াট ইজ সুপারফিশিয়াল? সুপারফিশিয়াল মানে একেবারে হচ্ছে গাত্রীয়। আমি জানি না বইতে কি শব্দ লেখা আছে, তোমরা দেখে নিবা। সুপারফিশিয়াল মানে গাত্রীয়। মাঝে মাঝে বলে না যে ডিপ পড়াশোনা করো, মানে গভীর থেকে পড়াশোনা করো। আর তোমরা কি করো? ধরি মাছ না ছুঁই পানি, বইটা উল্টাইলা, ও হয়ে শেষ। মানে সুপারফিশিয়াল পড়াশোনা করলা, মানে বাইরে থেকে। পানিতে নামছো কিন্তু গা ভেজাও নাই, ব্যাপারটা এরকম। বুঝলা কিছু? জলের উপর উড়াউড়ি, জল না ছুঁয়ে। তাহলে হোয়াট ইজ সুপারফিশিয়াল? মেডিকেলে গিয়ে টার্মটা আছে, সুপারফিশিয়াল ডিপ। ডিপ মানে গভীর, তার এগেইনস্টে কোন শব্দ এটা? অ্যান্টোনিম সুপারফিশিয়াল। টু স্টুডেন্ট, তাহলে সুপারফিশিয়াল মানে গাত্রীয় বা বাইরের দিকে, একবার উপরে উপরে। আচ্ছা, একটা জিনিস চিন্তা করো তো, পানির কথা ভাবো তো। পানিতে কিছু ফুল গাছ আছে যেগুলো একবারে সুপারফিশিয়ালি থাকে, নাম কি? হ্যাঁ, পানিতে সুপারফিশিয়ালি কে থাকে? পানির নিচে না, উপরে থাকে। পদ্ম থাকে, শাপলা থাকে, রাইট? তাহলে যখনই সুপারফিশিয়াল বা একবার পানি, ধরি মাছ না ছুঁই পানি, পানির উপরের কথা ভাববো আমরা, তখনই কিন্তু আমরা শাপলা এবং পদ্মের কথা ভাববো। তার মানে এরা ডিপে নয়, এরা উপরে আছে। ওকে, তাহলে সুপারফিশিয়াল বা একবার বাইরের দিকের কে? পদ্ম, শাপলা। এরা কোথায় থাকে? এরা আসলে পানির নিচে থাকে না, পানির উপরে থাকে। দেখো, পানিও জমে না এদের, মানে ধরি মাছ না ছুঁই পানি অবস্থা। ডিপে নয়, সুপারফিশিয়ালি থাকে এরা। সুপারফিশিয়ালের উদাহরণ হচ্ছে পদ্ম, শাপলা। ক্লিয়ার? এই পর্যন্ত শেষ। এই যে দেখো, এখান থেকে হয়নি। প্যারাইটাল যেটা আমরা একবার বলেছিলাম এখান থেকে হয়, ওটা হয়নি। দেখো, একবার বাইরের দিক থেকে হচ্ছে, এই যে এখান থেকে, এগুলা থেকে হচ্ছে। এখান থেকে হচ্ছে। তারপরে কেন্দ্র নয়, একবার সুপারফিশিয়াল, উপর থেকে, রাইট? ওকে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা একটু অন্যভাবে মনে রাখি। আমি তোমাদের কেন হচ্ছে ছড়া ছন্দগুলো কম দিচ্ছি, এর গল্প করে এই জন্যই বলছি, এগুলো মনে থাকবে। এগুলোর জন্য তোমাকে কোনো ছন্দ মনে করতে হবে না, তারপরে বাধ্য হয়ে 2-1টা করে দিচ্ছি। এবার চলে আসি আমরা ফ্রি সেন্ট্রাল। ফ্রি সেন্ট্রাল, লুক প্রিয় স্টুডেন্ট, দেখো তো, এটা কি এক্সিস এখানে না? তাহলে এখানে দেখো, পুরোটা যদি এক্সিস হয় তাহলে আমরা এটা কিন্তু এক্সিয়াল ধরতে পারতাম, এক্সাইল, রাইট? এক্সাইল ধরতে পারতাম বা এক্সিয়াল ধরতে পারতাম। বাট এরা কিন্তু এক্সিসে না, একবার বাইরের দিকে দেখ। তার মানে সেন্ট্রালে এরা থাকে না, এরা হচ্ছে ফ্রি সেন্ট্রাল, মানে সেন্ট্রাল থেকে ফ্রি, একবার এদিক থেকে এরা তৈরি হয়েছে, এদিক থেকে এরা তৈরি হয়েছে। যদি এরকম হতো, তাহলে আমরা এটা কি বলতাম? এক্সাইল বা এক্সিয়াল বা কেন্দ্রীয় বা মধ্য
মধ্যবিন্যাস বলতে পারবো, রাইট? তো এখন অমরটা বা ডিম্বাণু এগুলো কোথা থেকে? সেন্ট্রাল থেকে নয়, সেন্ট্রাল থেকে ফ্রি, একবার সেন্ট্রালে একটু দূর থেকে তৈরি হয়েছে। দেখো এগুলো সব ফ্রি, মানে সেন্ট্রালের সাথে এদের কোনো সংযোগ নাই। তাহলে এগুলো কি হচ্ছে? ফ্রি সেন্ট্রাল। মুক্ত মধ্য, মুক্ত মধ্য। মুক্ত মধ্য কিভাবে মনে রাখতে হয়? দুটো নাম আছে দেখো, তুত আর হচ্ছে নুনিয়া শাক। তো এগুলো আসলে কীভাবে মনে রাখতে হয় আমি বলি তোমাদের। এই গত দিনে কিন্তু আমি বলেছিলাম যে ইম ব্র্যাকেট মানে ব্র্যাকেট, ব্র্যাকেট মানে হচ্ছে দুইটা, তার মানে দুইটা দেখতে যদি একই রকম, তো এই জন্য আমি বলেছিলাম যে কৃষ্ণচূড়া এবং হচ্ছে কালকা সন্ধ্যা, দেখো কালো এবং কৃষ্ণ দুইটাই সেম, এই জন্য এরা ছিল কি ইমব্রিকেট, তাই না? ইমব্রিকেট ছিল না গতকালকে লাস্ট ক্লাসে? তো মুক্ত মধ্য বা ফ্রি সেন্ট্রাল মনে রাখতে হবে এইভাবে, দেখো তর নিচে রস্যও আছে, এ যত মাঝখানের দিকে গেছে দেখো রস্যও নাই, সে তার মতো মুক্ত। তু তু যদি হতো তাহলে কি হতো? তার মানে এরা মাঝখানের দিকে, তো এই সামনে থেকে তটা এদিকে চলে গেছে, বাট সে মুক্ত হতে পারে নাই, আগের মতোই আছে। তো এখানে তু তু চিন্তা করবো, এখানে আবার ওইভাবে চিন্তা করবো না, তাই না? মানে এখানে আমরা তু তুর মতো করে এই শাকের ক্ষেত্রে আমরা এটা চিন্তা করবো না, কারণ ওটা হচ্ছে 18+। এবার দেখো এখানে আছে নু, এখানে আছে নি, তার মানে সামনে নু আছে, যত মাঝখানের দিকে চলে গেছে দেখো সে তার মতো রস্যই নিয়েছে, সে আর রস্য উটা নেই, নু হয়ে গেছে নি। তার মানে মাঝখানের দিকে যতই যাচ্ছে সেম বর্ণ দেখো মুক্ত হয়ে যাচ্ছে, এইভাবে মনে রাখবা। কি কি ছিল? একটা হচ্ছে তুত, গাছের ক্ষেত্রে ডিম প্লাসেন্টাগুলো হচ্ছে মুক্ত মধ্য, মানে মধ্য দিয়ে গেলে মুক্ত হয়ে যায়, বর্ণগুলা নিজেদের মতো করে সজ্জিত হতে পারে। নুনিয়া শাকের ক্ষেত্রেও সেম, দেখো সামনে নু আছে, এরপর হয়ে গেছে নি, মানে দন্ত নটা তার মতো করে মাঝখানের দিকে গিয়ে সেজেছে। প্রিয় স্টুডেন্ট, তোমরা কি বুঝতে পারছো আমার কথা? যদি বুঝতে পারো একটু কমেন্টে বলো, আমি একটু কমেন্ট চেক করি। তাহলে তু তো নুনিয়া শাক কিসের উদাহরণ? ফ্রি সেন্ট্রাল বা মুক্ত মধ্য। প্রশ্ন আসবে কিন্তু এখান থেকে, তোমরা এটা জানাও। ওটা তো এটা আরিফ মাহমুদ, বুঝতে পারছি, কিন্তু আজকের এই ট্রিকগুলো বেশি কঠিন লাগছে। দেখো এই চ্যাপ্টারটা আমি 3 দিন ক্লাস নিয়েছি, দরকার ছিল না 3 দিন ক্লাস নেওয়ার, আমি তোমাদের 6টা টপিক একদিনে পড়ায় দিতে পারতাম, তাই না? এখানকার 2টা, সামনের দিনে 2টা, আগের দিনে 2টা, বাকিগুলো তোমাদের পড়ে নিতে বলতে পারতাম। তো আমি চেয়েছিলাম যে তোমরা যেন ওগুলোর জন্য আলাদা সময় দাও, এগুলোর জন্য আলাদা সময় দাও, এটার জন্য আলাদা সময় দাও, কারণ এখান থেকে 1-2টা কোশ্চেন হবেই। তো একটু কঠিন লাগছে, আবার যখন তোমরা একটু কঠিন লাগছে, বাট যদি এইভাবে মনে রাখো, ট্রাস্ট মি, পরের দিন যখন রিভিশন দিবে এত সময় লাগবে না। আর আমি কিন্তু জুলজির লাস্ট চ্যাপ্টার আর নগ্নবীজি আবৃতবীজি এই 2টা নেক্সট ক্লাসে, মানে নেক্সট ডেতে তোমাদের ফাইনাল নেব, এই 2টা টার্ম ফাইনালের মতো এই 2টা চ্যাপ্টারে আমি 100 মার্কের পরীক্ষা নিব। তো আজকে যারা কোভিড পড়ে আসছো কিন্তু পরীক্ষা দেওয়া ইংলিশটা দিয়েছো, তো এটা আসলে মানে অজুহাতের কিছু নাই বা মিথ্যা বলারও কিছু নাই। আমি মনে করেছিলাম আজকে ইংলিশ আছে, এই জন্য ইংলিশ দিয়েছিলাম। তো পরে আবার মনে হইলো যে তোমরা তো কোভিডের এটা পড়ে আসছো, তো আসলে এটা আমার ঠিক হয়নি, এটা আমার ভুলে যাওয়া একদম ঠিক হয়নি, বাট হয়ে গেছে সামহাও। কিন্তু আমি এক্সপেক্ট রাখি, তোমাদের প্রতি এক্সপেকটেশন আছে আমার, যে তোমরা অন্তত অ্যাটেন্ড করো, পরীক্ষা দাও, পারো না পারো। আমি জানি আমি যখন স্টুডেন্ট ছিলাম
ইংলিশ তো যারা আমরা গ্রাম থেকে উঠে আসি, আমাদের তো ইংলিশ একবারে লোয়ার ক্লাস ইংলিশ, আমাদের অনেক কষ্ট করতে হয় ইংলিশ ঠিক করার জন্য। কারণ সব থেকে বেশি গ্রামার হচ্ছে ইংলিশ আর বাংলায়। তো বাংলাটা তো আমরা ওমিট করতে পারি, ছেড়ে দিতে পারি, বাট আমি যেহেতু একজন অ্যাজ এ রাইটার, আমাকে কিন্তু বাংলা পড়তে হয়, বাংলা গ্রামারগুলো দেখতে হয়, অর্থগুলো দেখতে হয়, মিনিংগুলো দেখতে হয়, কারণ আমার সাহিত্যের জন্য লাগে। ইংলিশ তো লাগে না, কারণ আমি যদি আবার চিন্তা করি চেতন ভগতের মতো আমি ইংলিশে নভেল লেখা শুরু করবো সহজ সহজ ইংলিশে সারা পৃথিবীর জন্য, তাহলে তখন আমি ইংলিশটা দেখবো, বাট আমার ইংলিশটা দেখতে হচ্ছে না। তো আমাদের এই অভাবটা, আমাদের এই যে কষ্টটা সারা জীবন থেকে যায়। যেহেতু মেডিকেলে গেলাম, মেডিকেলে গিয়ে যেটা হচ্ছে যে বইয়ে যে শব্দগুলো আছে, এই শব্দগুলা 20 থেকে 30টা এক্সট্রা লাইন পড়লেই কিন্তু মেডিকেলের ক্লাসগুলো নেওয়া যায়। তো আমার নেক্সট টাইমে আমি নেক্সট প্ল্যান হচ্ছে আমরা যখন অফলাইনে চলে যাব তখন আমরা ইংলিশ মিডিয়ামের বায়োলজি পড়ানো শুরু করব। ইংলিশ মিডিয়াম পড়ানো খুব সহজ, কারণ এখানে মুক্ত মধ্য, পার্শ্বীয়, যেমন সুপারফিশিয়াল শব্দের অর্থকে আমি ভুলে গেছি, অথচ সুপারফিশিয়াল শব্দটা আমি কখনোই ভুলবো না, কারণ আমি মেডিকেল থেকে পড়ে আসছি, মানে আমি অনার্স লেভেল শেষ করে এসেছি। তো যাই হোক, যাদের ইংলিশটা খুব কঠিন লেগেছে, পরীক্ষা দাওনি, তারা এই কাজটা কখনোই করবো না। মার্ক কত হবে হবে, বায়োলজি হেটার্সে তুমি কন্টিনিউয়াস ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, 10th পর্যন্ত ছিলাম, মেডিকেলে চান্স পাও নাই, তখন কি রিড করতে পারবা? রেজাল্ট তো ভালো ছিল, চান্স পাই নাই, আগে তো আমি ভালো করেছি ওখানে, আমাকে কেন চান্স দেওয়া হলো না? এসব মার্কের দাম আছে? দাম নাই। কোনটার দাম আছে? তুমি যে শ্রমটা দিচ্ছ পরীক্ষায় অ্যাটেন্ড করার জন্য, পরীক্ষায় ভালো করো আর খারাপ করো, এরপর কোশ্চেনটা সলভ করতেছো একা একা, এইটার দাম আছে। প্রিপারেশন নিচ্ছ, এটার দাম আছে। পরীক্ষা দেওয়ার পর সলভ করার মধ্যে দাম আছে। তুমি যদি সলভ না করো, প্রিপারেশন নিয়ে কোনো লাভ নেই। বোঝা গেল? তাহলে সলভে অনেক সময় দিতে হবে, আমাদের অনেক সময় দিতে হবে। কেন এটা হলো, কেন ওটা হলো না? তো 4টা আমি অপশন দিয়েছি, আমি বলেছি কোনটি টুইস্টেড। 4টা অপশন আছে, তোমরা একটা দাগাইছো, বাকি 3টা কি এটা তো খুঁজে বের করতে হবে। তুমি যদি বাকি 3টা খুঁজে বের করতে পারো, নিশ্চিত থাকো 100% প্রিপারেশন হয়ে গেছে, তোমাকে কেউ আটকাতে পারবে না এখান থেকে। তাহলে পারো না পারো, কোশ্চেন সলভ করতে হবে। তোমরা কি আমার কথা সবাই বুঝেছো? পরের দিনে ইংলিশ দিয়ে পড়ে নিব না, পরের দিনে আমি ইংলিশটা তো দিবই, পাশাপাশি কোভিড থেকেও প্রশ্ন করব। তো আমি চেষ্টা করব আরও একটা এক্সট্রা কোনো টপিক দিয়ে দিতে। আর তোমরা দেখবা তোমাদের রুটিন দেওয়া হয়েছে, রুটিনে 3টা ডেট দেওয়া আছে লাল মার্কে। ওই 3টা ডেট হচ্ছে আমার ছুটি, আমি চলে যাবো গ্রামের বাড়িতে ঘুরতে, বাট তোমাদের কিন্তু ছুটি নাই। ওই 3টা দিন 2টা ইংলিশ ক্লাস হবে প্রিপজিশনের উপরে, আর একটা ক্লাস হবে কিসের উপরে? জিকের উপরে। তো জিকের ক্ষেত্রে আমি সব থেকে বেশি সময় দিতে বলি তোমাদের, তোমরা বেশি সময় দাও ইতিহাসে। তো ইতিহাসের উপরে ক্লাস হবে, জিকে ইতিহাস, বাংলাদেশ কোথা থেকে ধীরে 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 একবার মুক্তিযুদ্ধ পর্যন্ত। ওকে, তাহলে বুঝতে পারছো যে আমরা যে ক্লাস নিচ্ছি এগুলো ভুয়া, এগুলো ফাও, বাট পরীক্ষা দিচ্ছ, প্রিপারেশন নিচ্ছ, পরে আবার পরীক্ষা দিচ্ছ, এইটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। তো কিছু মানো না না মানো, মানে আছে না যে হজ করছি না, জাকাত দিতেছি না, কিছু করতেছি না, বাট নামাজ পড়তেছি, মানে কি? মানে হচ্ছে ফরজ একটা আছে যেটা আমরা ধরে আছি। ঠিক তেমনি মেডিকেল অ্যাডমিশন বলো আর যাই বলো, ফরজ কাজ কোনটা? পরীক্ষার আগে প্রিপারেশন নেওয়াটা, পরীক্ষা দেওয়ার পর সলভ করাটা। মার্ক কত পাইছে ওটা ভুলে যাও, বোঝা গেল? কারণ একদিন তো খারাপ হবেই। মার্কের কথা যদি চিন্তা করো তাহলে ডিপ্রেশনে তো পড়ালেখাই করতে পারবো না। আমি খারাপ মার্ক পাইছি তো কি হয়েছে? আমি ডাক্তার হয়েছি না? আমার লাইফ কি থেমে আছে? আমি আমার স্বপ্ন ফিল আপ করতে পারতেছি না? যা যা চাচ্ছি আমি তাই করতে পারতেছি। তো এর থেকে মজার জিনিস কি হতে পারে? তো মার্কের চিন্তা বাদ দাও। স্টুডেন্ট, এই একটা ছবি, আমি আরেকটা ছবি অ্যাড করি, সেম ছবি। আমরা কিন্তু এখনো অমরা বিন্যাস দেখছি। অমরা বিন্যাস মানে হচ্ছে গর্ভাশয়ের ভেতরে, এই কালোটা হচ্ছে গর্ভাশয়, এই গর্ভাশয়ের ভেতরে ডিম্বাণুটা কিভাবে থাকে। লাল পেন, শুধু ডিম্বাণু না, মানে জাস্ট ডিম্বাণু শুক্রাণু দুটোই আমরা চিন্তা করতে পারি। তো দেখো আমি কিন্তু দুটো ছবি অ্যাড করেছি, একটা হচ্ছে বেজাল আর একটা হচ্ছে এপিক্যাল। তোমরা তো জানো এই শব্দগুলোর অর্থ কি। লুক, এটাকে বলা হয় বেজাল,
ভেজাল মানে হচ্ছে বেজ, বেজ মানে হচ্ছে ভিত্তি, ভিত্তি মানে হচ্ছে নিচের দিক, যেমনিই ভাবো তুমি। এই ছবিটা দেখো, এইটা হচ্ছে ফুলের গর্ভাশয়, রাইট? তার মানে ফুলের গর্ভাশয়টা এবার দাঁড়ানো আছে। ভালো করে দেখো, এটাই কিন্তু ভিত্তি, ফুলটার উপরে হলে কিন্তু ভিত্তি হতো না, শীর্ষ হতো। তার মানে এই যে দেখো ডিম্বাণুটা কোথায় লেগে আছে? ভিত্তিতে লেগে আছে। এই গর্ভাশয়ের ভিত্তিতে লেগে আছে। ভিত্তি মানে হচ্ছে বেজ, বেজ থেকে হচ্ছে বেজাল, তাহলে এটা হচ্ছে বেজালের উদাহরণ। ক্লিয়ার? এটা হচ্ছে বেজাল প্লাসেন্টেশন বা বেজাল অমরাবিন্যাস। সেম দেখো, এই যে এখানে আমি এখন বেজে দেই নাই, এখানে দেই নাই, আমি দিচ্ছি উপরে একবারে। তার মানে এপিক্যাল, এপিক্যাল মানে হচ্ছে অ্যাপেক্স থেকে আসছে এই শব্দটা। অ্যাপেক্স, অ্যাপেক্স মানে হচ্ছে শীর্ষ, তাহলে শীর্ষে আছে গর্ভাশয়ের। ক্লিয়ার? তো আমি আজকে যে এই 5-6টা নিয়ে যে গল্পগুলো বলছি, এগুলো মনে রাখবা, কখনোই ভুলবা না, বলার কোনো সুযোগ নেই তুমি যে আরেকবার ভাবো আমি কি বলছি। তো যাই হোক, এখন উদাহরণগুলো আমাদের জানতে হবে, বেজাল এবং এপিক্যালের উদাহরণ, এগুলো মিশাই দেয় এগুলো। দেখো, একটু ভালো করে দেখো, এপিক্যাল মানে কি? শীর্ষ। এভাবে মনে রাখবা, শীর্ষ মানে কি? শীর্ষ ধ্বনি শব্দটার সাথে আমরা সব থেকে বেশি পরিচিত, রাইট? শীর্ষ ধ্বনি কারা? শীর্ষ ধ্বনি জেফ বেজোস, এলন মাস্ক, এখন তো এলন মাস্ক, আর হচ্ছে কিটা, বিল গেটস। বিল গেটস এখন সেকেন্ডে আছে, কয়েকদিন আগে এলন মাস্ক এবং বিল গেটস একসাথে সেকেন্ড হয়েছিল যৌথভাবে। শীর্ষধ্বনিকে জেফ বেজোস, অ্যামাজনের প্রতিষ্ঠাতা। শুধু অ্যামাজন না, তার আরও অনেক কিছুই আছে, রাইট? তো যাই হোক, তো এপিক্যাল বা শীর্ষক শব্দটা যখনই আমাদের মাথায় আসবে, তখনই কিন্তু শীর্ষ ধ্বনি শব্দটা মাথায় আসবে, রাইট? শীর্ষ ধ্বনি মানে কি? ওদের অনেক টাকা আছে। টাকা মানে কি? লালে লাল, লালে লাল, ঠিক কি না? শীর্ষ ধ্বনিরা লালে লাল, এভাবে মনে রাখবা। তো শীর্ষ মানে হচ্ছে এপিক্যাল, তাহলে এপিক্যাল প্লাসেন্টেশনের উদাহরণ কি? এটা হচ্ছে ধনিয়া, ধনিয়া। আর লালে লাল মানে হচ্ছে লাল পাতা। এখন লাল পাতা মানে কি লাল শাক, নাকি লাল পাতা মানে ভিন্ন কিছু? এই প্রশ্নটা থেকে গেল তোমাদের প্রতি আমার, ঠিক আছে? শীর্ষধ্বনিরা লালে লাল, তাহলে শীর্ষক বা এপিক্যালের উদাহরণ কি? ধ্বনিতে ধনিয়া, লালে লাল মানে হচ্ছে লাল পাতা। শেষ? কঠিন? ওকে, আমি কিন্তু প্রশ্ন করবো এখনই তোমাদের। বেজাল, এটা একটু আমি গল্পাকারে বলি। ধরা যাক এটা পৃথিবী, এটা হচ্ছে সূর্য। ছবি দেখে আবার মনে করো না যে আমি ফ্ল্যাট আর্থের মেম্বার। আমি ফ্ল্যাট আর্থের মেম্বার না, আমি জানি যে পৃথিবী গোল। গোল মানে কিসের মতো? বৃত্তাকার না কিসের মতো? এটা পৃথিবী, ওকে? তো দেখো, আমরা কিন্তু পৃথিবীতে থাকি, ভিত্তিতে থাকি, রাইট? তার উপর সূর্য, তার উপর আবার হচ্ছে স্বর্গ নরকের ব্যাপার আছে, রাইট? ঠিক কিনা? তো আমরা বেজালে আছি, পৃথিবীতে থাকি। কি করি আমরা? ভাত খাই আর পয়দা করি, ভাত খাই আর পয়দা করি, আর কিছু করি না। ভাত খাই আর পয়দা করি, রাইট? তাহলে পৃথিবীতে আমরা থাকি, ভাত খাই আর পয়দা করি। ভাত মানে হচ্ছে ধান, ওকে? এরপর আমরা কি করি? একদিন মরে যাই, সূর্য অতিক্রম করি, তার মানে সূর্যমুখী। সূর্যমুখী অতিক্রম করে আমরা কোথায় যাই? স্বর্গে চলে যাই। তার স্বর্গ কোন ধরনী, মানে কোন ধারা? আসলে স্বর্গ হচ্ছে ত্রিধার। ধারা মানে হচ্ছে পৃথিবী, তার মানে আমাদের আসলে 3টা পৃথিবী। একটা হচ্ছে এই যে লোকাল পৃথিবী, যেখানে আমরা হাঁটাচলা করতেছি। দ্বিতীয়টা হচ্ছে আমাদের মাথার ভেতরে, আমরা যেটা চাই, তাহলে ওটা একটা পৃথিবী, মানে 2টা আমরা ধারা পেলাম। তৃতীয় ধারা কোনটা? মরার পর আমরা যেটা পাচ্ছি সেইটা, ত্রিধারা। উদাহরণ কিন্তু আমরা পেলাম কয়টা? তাহলে বেজাল যখনই আসবে তখন মনে করো ভিত্তি, ভিত্তি মানে পৃথিবী। তাহলে পৃথিবীতে যখন থাকি আমরা ভাত খাই পয়দা করি, ভাত মানে ধান। তারপর আমরা একদিন সূর্য অতিক্রম করি মরার পর, তার মানে সূর্যমুখী। সূর্য অতিক্রম করে আমরা কোথায় যাই? তৃতীয় ধরনীতে চলে যাই। ধরনের 3টা কি কি? একটা আছে এটা, একটা আছে এখানে, আর একটা আছে মরার পর। তো ত্রিধারা উদাহরণ কয়টা তাহলে? 3টা। ধান, ত্রিধারা, সূর্যমুখী। এভাবে মনে রাখবা, জীবনেও ভুল হবে না। আমি যদি তোমাদের এখানে বলতাম, একটা সূত্র দিয়ে দিতাম, সূত্রটা কিন্তু তোমাদের মনে থাকতো না।
তো দুই একবার যখন দেখবা রিভিশনের সময়, আমরা কিন্তু কিছুদিনের মধ্যে রিভিশনও শুরু করব, পরীক্ষার পাশাপাশি রিভিশন পরীক্ষা সেদিন শুরু করব আমরা কিছুদিনের মধ্যেই। তো যাই হোক, আমরা শেষ করেছি ভেজাল। এখন আমি প্রশ্ন করব, প্রশ্নের সময় আমি 3 মিনিটের ব্রেক নেব। 1, এপিক্যাল প্লাসেন্টেশনের উদাহরণ কি? 2, এক্সাইল বা এক্সিয়াল প্লাসেন্টেশনের উদাহরণ কি? 3, ফ্রি সেন্ট্রাল, এই বানান একটু সাবধানে লিখবা, ফ্রি সেন্ট্রালের উদাহরণ বা মুক্ত মধ্য। এই 3 ধরনের অমরা বিন্যাসের উদাহরণগুলো খুব দ্রুত লেখো কমেন্টের মধ্যে। আমি 3 মিনিটে ছোট্ট একটা ব্রেক নিই। 1 মার্ক শেষ, 1 মার্ক পাবে। কোল্ড কি? গান ছাড়া আসল জিনিস তো নাইস ট্রিক। জমা কোনটা? এক্স জমা দেব। এপিক্যাল শীর্ষক বলে কি? শীর্ষ মানে শীর্ষ সহজ বানান খুব সাবধান। নুনিয়া শাক কি সার্চ করো তো দেখো।
আসসালামু আলাইকুম। এবার মনে করো এপিক্যাল মানে অ্যাপেক্স, অ্যাপেক্স মানে শীর্ষ, শীর্ষ মানে হচ্ছে শীর্ষ ধ্বনি, ধ্বনিরা লালে লাল, লাল পাতা। অ্যাক্সিয়াল মানে এক্স, এক্স মানে হচ্ছে জবা, এক্সকে আমরা জবা দিব, আর গোলাপ দিব না। বিয়ের পর আর কিসের গোলাপ? নির্বাচন শেষ, প্রচারণা শেষ। এটার কমেন্ট ছিল গত ক্লাসে। ফ্রি সেন্ট্রাল মানে হচ্ছে মুক্ত মধ্য। মুক্ত মধ্যের উদাহরণ কি আমি বলেছিলাম যে এই যে দেখো এটা আছে তু, এ পাশে হয়ে গেল তুত, ত, তার মানে এ যতই মাঝের দিকে যাচ্ছে নিজে স্বাধীন হয়ে যাচ্ছে, মুক্ত হয়ে যাচ্ছে। তু তু হতেই পারতো, রাইট? আর একটা হচ্ছে নু, দেখো এটা নু আছে, এটা আবার নি হয়ে গেছে, মাঝের দিকে যতই যাচ্ছে। নুনিয়া শাক। তো এই হচ্ছে উদাহরণ। প্রশ্ন কিন্তু এখান থেকে আসবে, খুব সাবধান। যা গল্প বলেছি সময় নিয়ে কিন্তু আমি এগুলো বলেছি। ভুল করে যদি কেউ আসে খবর আছে, কারণ পরীক্ষার পর পরে আমি সবাইকে ফোন দিব, কে কি দাগাইলা, কে কোন প্রশ্নের উত্তর কি দিয়েছো, আমি কিন্তু সবাইকে ফোন দিব। তো আমরা এটা শেষ করেছি। পরীক্ষার হলে যাওয়ার আগে আবৃতবীজি চ্যাপ্টারটা ভালো করে পড়ে যাওয়া, পরীক্ষার হলে যাওয়ার আগে। তো যাই হোক, এখন আমরা ফুল দেখব। ফল, ফল ফল থেকে প্রশ্ন আসে। ফলের উদাহরণ আসে, আমি এক এক করে তোমাদের দেখাই। দেখো রাইট, একটু বইটা দেখি। প্রিয় স্টুডেন্ট, দেখো কিভাবে মনে রাখতে হয়, আমি জাস্ট এটাই তোমাদের বলবো। একটা ফুল থেকে একটা ফল উৎপন্ন হয়েছে, সরল ফল। একটা ফুল থেকে অনেকগুলো ফল একসাথে উৎপন্ন হয়েছে, অনেকগুলো ফল। এটা হচ্ছে গুচ্ছিত ফল। একটা ফুল থেকে একটা ফল, একটা ফুল থেকে অনেকগুলো ফল। তাহলে আমরা কিন্তু বলতেই পারি, দেখো আমরা যত ফল খাই সব থেকে বেশি যে ফলটা খাই, তাহলে আমরা বলতেই পারি যে, যেমন মুরগি খাই আমরা মাংসের মধ্যে সব থেকে বেশি, তাহলে মুরগি হচ্ছে একটা সরল প্রাণী। ফলের ক্ষেত্রে আমরা যদি খুঁজি তাহলে আমরা একটাই পাবো, তার নাম কি? আম, রাইট? আম। জাতীয় ফল কি? কাঁঠাল আম। ও আচ্ছা। তাহলে জাতীয় পাখি কি? মুরগি। জাতীয় পাখি কি? দোয়েল। ও আচ্ছা। সেটা দেখো, সরল পাখি যদি আসে তাহলে মুরগির কথা ভাববো, সরল ফল আসে সবসময় আমের কথা ভাববো। যত ইচ্ছা তত আমরা খাইতেছি, সিলে খাইতেছি, টিপে খাইতেছি, কেটে খাইতেছি, যা ইচ্ছে তা খাইতেছি, একসাথে অনেক খাইতেছি, রাইট? মনে থাকবে? তাহলে একটা ফুল একটা ফল। সেম গুচ্ছিত, গুচ্ছিতর ক্ষেত্রে দেখো ত আছে এখানে, তাহলে এমন একটা ফলের নাম আমরা বলবো যেটা গুচ্ছিত, আতা। তাহলে গুচ্ছিত ফল টপিকটা আছে মানে তর নিচে দাগ দিয়ে রাখবা, ত ত আতা। তোমরা যদি আতা ফলটা দেখো এইরকম, আতা ফলটা কিন্তু কিছুটা এইরকম, মানুষের হৃৎপিণ্ডের মতো, এই দেখবা এরকম এরকম গুচ্ছ গুচ্ছ আছে, রাইট? এক গুচ্ছ এক গুচ্ছ এক গুচ্ছ এক গুচ্ছ করে আতা হয়। তাহলে একটা ফুল থেকে গুচ্ছ ফল তৈরি হয়েছে, পুরোটা মিলে একটা ফল, আতা। তাহলে শেষ। এবার চলে আসি আমরা একটা ফুলের যে গর্ভাশয় থাকে, একটা ফুলের যে গর্ভাশয় থাকে, গর্ভাশয় মানে তো আমি বলেছিলাম যে এটা একটা ফুল, এটা হচ্ছে গর্ভাশয়, এই যে এটা। তাহলে এই গর্ভাশয়টা থেকে যদি কখনো ফল উৎপন্ন হয় তাহলে আমরা বলতে পারি গর্ভ থেকে যেহেতু বাচ্চা আসছে তাহলে এটা আসল বাচ্চা, রাইট?
তার মানে হচ্ছে প্রকৃত বাচ্চা, রাইট? তাহলে প্রকৃত ফল মানে কি? আসল ফল। প্রকৃত মানেই তো আসল ফল, রাইট? আসল, আমরা আসলটাকে এবার এইভাবে লিখি, আজল মানে আম, জাম, লিচু। তাহলে প্রকৃত ফল কোনটা? যেটা প্রকৃত আসলে, যেটা রিয়েল, মানে গর্ভাশয় থেকে ফল উৎপন্ন হবে, এটা তো আমরা জানি, গর্ভাশয়টা ফলে পরিণত হয়। তাহলে প্রকৃত ফল মানে আসল ফল। আসল মানে কি? আজল, আম, জাম, লিচু। শেষ। এবার চলে আসে অপ্রকৃত ফল। প্রিয় স্টুডেন্ট একটু দেখো, অপ্রকৃত ফল, অপ্রকৃত, আ প্রকৃত, আপ, অপ্র, আপ, আপেল, মিল আছে। অপ্রকৃত আপেল, অপ্রকৃত আপেল, অপ্রকৃত আপেল, প্রকৃত আসল, প্রকৃত আসল। ক্লিয়ার? প্রকৃত আজল, প্রকৃত আজল, অপ্রকৃত আপেল, মিল আছে, আপ। শেষ। তো এখন ঘটনা হচ্ছে আপেলটা আসলে অপ্রকৃত ফল কেন? এই যে দেখো গর্ভাশয়, সেখানে গর্ভাশয় থেকে হয় না, সে আসলে এখান থেকে ফল উৎপন্ন হয়, এই যে এখান থেকে আপেল হয়ে গেল। এটা হওয়ার কথা ছিল এখান থেকে। তাহলে এখান থেকে আসে কি? আজল, আজল, আম, জাম, লিচু। আর গর্ভাশয়ের বাইরে থেকে যদি কখনো আসে অপ্রকৃত, অপ্রকৃত মানে হচ্ছে আপেল, এই যে আপেল। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পেরেছো এই পর্যন্ত। তাহলে আমি একটু এটা মিশাই দিই। তোমরা তো জানোই যে কিছু ফল আছে গাছে হয়, একটা সময় শুকাই যেতে পারে, শুকায় ফেটে যায়, বা কাঁচা অবস্থাতেও ফেটে যেতে পারে। কিছু কিছু ফল এরকম ঝুলতেছে, এই পাশে ফেটে যাচ্ছে। কিছু কিছু ফল আছে উপর থেকে ফাটল সৃষ্টি হয়ে যায়। ঠিক আছে? তো এই ফাটল তৈরি হয় এই টাইপের কিছু ফল আছে, যেমন ক্যাপসিউল, লিগিউম, সিলিকুয়া, তারপর ফলগুলো ফেটে যায়। তোমরা কি বুঝতে পারছো? ফলগুলো ফেটে যায়। আর একটা আছে সাইজোকর্প, যেটা ফাটেই না। সাইজোকার্প বা সাইজোকর্প। ক্লিয়ার? তো আমি 4টা ফলের নাম লিখেছি। আমি উদাহরণগুলো কিভাবে মনে রাখতে হয়, এগুলো হচ্ছে ফেটে যাওয়ার উপরে ভিত্তি করে, ফাটল ভিত্তি করে নাম রাখা হয়। দেখো, ক্যাপসিউল, লিগিউম। আমরা খুব সহজ ভাষা দেখি, লিগিউম মানে হচ্ছে লেগ। তো আমরা এখানে চিন্তা করে একটা মানুষের পা কয়টা? 2টা। তাহলে নিচ পাশে ফাটল শুরু হবে 2টা, তো ফাটল হয়ে 2 ভাগ হয়ে যাবে। বোঝা গেল? ক্যাপসিউলে কি হবে? অনেকগুলো ফাটল তৈরি হবে। ক্যাপসিউলে কতগুলো ফাটল তৈরি হবে? উপর থেকে ফাটল শুরু হবে, অনেকগুলো ফাটল তৈরি হবে। লিগিউম মানে লেগ, লেগ মানে হচ্ছে 2টা ফাটল তৈরি হবে। এটা ফলে ফেটে যায় না ফল, এই আর কি, আমি এটার কথাই বলতেছি। তাহলে লিগিউম মানে হচ্ছে লেগ, মানে 2টা ফাটল, তার এটা হচ্ছে অনেকগুলো ফাটল, n সংখ্যক ফাটল। ওকে? তো আমি উদাহরণগুলো একটু পরে বলতেছি। সিলিকুয়া কি? সিলিকুয়া হচ্ছে উল্টা। সিলিকুয়া হচ্ছে নিচ থেকে ফাটল শুরু হয়, এগুলো উপর থেকে ফাটল শুরু হয়। এগুলো মনে রাখার দরকার নাই, পড়লে খুব ভালো। এই যে দেখো প্রিয় স্টুডেন্ট, তোমরা তো সাইজন বলে একটা শব্দ শুনেছিল না? সাইজোগনি, এটা হচ্ছে হেপাটিক সাইজোগনি, আর একটা হচ্ছে এরিথ্রোসাইটিক সাইজোগনি। এই সাইজো শব্দের অর্থ কিন্তু হচ্ছে সাইজ হয়ে যাওয়া, মানে কেটে 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 অনেকগুলো হয়ে যাওয়া, সংখ্যা বৃদ্ধি, তাই না? এই যে এখানে দেখো কার্প, তোমরা তো হচ্ছে বেসিডিও কার্প শুনেছো, অমুক কার্প শুনেছো। কার্প মানে হচ্ছে বডি। হলো কার্পও শুনেছো, যখন একটা উদ্ভিদের একটা পুরো পার্টি প্রজননের পর ওইটাই হচ্ছে মানে পুরোটাই প্রজননে অংশ নেয়, সেটাকে আমরা কিন্তু বলতাম হলো কার্প, মানে হোল কার্প। হোল মানে হচ্ছে পুরোটাই, কার্প মানে হচ্ছে বডি। পুরোটাই একটা কি হিসাবে অংশ নেয়? প্রজননে অংশ নেয়। ছত্রাকে আমরা পড়ছি হলো কার্পিক, ইউকার্পিক, রাইট? তাহলে হলো মানে হচ্ছে পুরোটাই, কার্পিক মানে হচ্ছে কার্প, কার্প মানে হচ্ছে বডি। তো এখন দেখো এখানে সাইজো কার্প লেখা আছে, তার মানে
কার্ভ মানে হচ্ছে বডিটা, সাইজও মানে হচ্ছে ভাগ ভাগ হয়ে যাওয়া, তার মানে এটা ভাগ ভাগ হয় না, পুরোটাই একটা। তাহলে সাইজও কার্ভ মানে কি, বডিটা সাইজ হয় না। তোমরা এই ফলটা কখনো ফাটে না, এই ফলটা কখনোই ফাটে না। সাইজও কার্ভের উদাহরণ কি, ধনে। এইভাবে মনে রাখবা, এইভাবে মনে রাখবা যে সরি, ধনে বা ধনিয়া, যারা ধনী তাদের তুমি সাইজ করতে পারবা না। এইভাবে মনে রাখবা, যারা ধনী তাদের তুমি সাইজ করতে পারবা না। অনেক টাকা পয়সা আছে, তারা সামাল দেবে ওইটা। বা ধনীরা যদি সাইজ হয় তাহলে একেবারে সাইজ হয়ে যায়। ছোট্ট একটা স্ক্যান্ডাল, পুরা শেষ। আছে না পলিটিশিয়ানরা, ক্রিকেটাররা, কিংবা হচ্ছে ফেসবুক সেলিব্রিটিরা, ছোট্ট একটা স্ক্যান্ডাল হয়েছে, সব শেষ। আর ধনীরা সাইজ হয় অল্পতেই, কিংবা ধনীদের সাইজ করা খুব মুশকিল। তাহলে সাইজ ও কার্পের উদাহরণ কি, ধনিয়া। শেষ। সিলিকোয়া শুধু মনে রাখতে হবে, সিলিকোয়া মানে হচ্ছে সরিষা। এটা একটু ভালো করে মনে রাখবা, সিলিকোয়া সরিষা। সিলিকোয়া কি, সরিষা। তো এটা আসলে কীভাবে মনে রাখবা আমি বলি। কাউকে তুমি যদি সরিষার তেল দাও, মানে কাউকে যদি তেল মর্দন করো, তৈল মর্দন করো, প্রশংসা করো, মানে সরিষার তেল দিচ্ছ, ব্যাপারটা আসলে খুব সিলি ব্যাপার। তাহলে কাউকে সরিষার তেল দেওয়া খুব সিলি ব্যাপার, হাস্যকর একটা ব্যাপার। ধনীদের সাইজ করা যায় না, সাইজও কার্ভ মানে হচ্ছে ধনিয়া। তেল দেওয়া, সরিষার তেল দেওয়া মানে সিলি ব্যাপার, তাহলে সরিষা হচ্ছে সিলি, কুয়া। শেষ। লিগিউমের উদাহরণ কি, বইতে তোমাদের দেওয়া নাই, তারপরও মনে রাখবা। আমরা তো বলেছিলাম যে সিম জাতীয় উদ্ভিদগুলা লিগিউম। সিম জাতীয় উদ্ভিদের মূলে নোডিউল থাকে, নোডিউলের মধ্যে কি করে, নাইট্রোজেন সংবন্ধন করে, অমুক 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 ব্যাকটেরিয়া। সিমের মতো কি আছে আরো, হ্যাঁ ওই আর কি, সিমটাই শুধু মনে রাখবা। লিগিউমের উদাহরণ হচ্ছে সিম। আচ্ছা যাই হোক না কেন, এবার ক্যাপসিউলে আমরা চলে আসি। মনে রাখা খুব সহজ, দেখো ক্যাপসিউল। প্রিয় স্টুডেন্ট, এইভাবে মনে রাখবা ক্যাপসিউলটা, ক্যাপসিউল। ক্যাপ মানে হচ্ছে কপাট, এইভাবে মনে রাখবা। ক্যাপ হচ্ছে কপাট, ওকে। ক্যাপ থেকে কপাট, তাহলে পাট একটা উদাহরণ। তো পাট একটা উদাহরণ। তোমরা একটু কমেন্টে বলো তো, তোমরা কারা কারা দেখছো গ্রামে পাট কাটার পর কিভাবে ওখান থেকে পাটের আঁশ বের করে, কারা কারা দেখছো? ফোন করি, বাপরে বাপ। আমরা আবার ব্রেক নেবো 3 মিনিটের, শেষ করি। এখান থেকে কিন্তু একটা প্রশ্ন আসে, ইউনিভার্সিটিতে এই টপিকটা থেকে খুব প্রশ্ন আসে। না না, আজকে চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ, চিন্তার একদম কিছু নেই। আর দেখি না, ইউটিউবে দেখে নিব। আচ্ছা কিভাবে করে আমি বলতেছি তোমাদের। পাটের ক্ষেত থেকে অনেক লম্বা লম্বা পাটকাঠি, তো তোমরা দেখছো শিংটা যেগুলো বলে, গাছ থাকে, সরু সরু গাছ, এই যে এরকম সরু সরু গাছ অনেক লম্বা লম্বা, এগুলোকে কেটে আটি করে। আটি করার পর এগুলো পানিতে, হতে পারে সেটা কোনো মরা নদী, কিংবা হতে পারে পুকুর, বড় নদী, পানির মধ্যে ডুবাই রাখে, বিলের মধ্যে পানির মধ্যে ডুবাই রাখে। উপরে মাটি টাটি দেয়, ঘাস টাস দেয়, দিয়ে ডুবে যায়। ডুবে গেলে কি হয়, ওখানে পচে যায়, ব্যাকটেরিয়া এসে পাটগুলোকে পচায়। ব্যাকটেরিয়ার একটা উপকারিতার মধ্যে এটা যে পাট পচনে সাহায্য করে, ঠিক আছে। তো পচে যায়। তো ঘটনা হচ্ছে, তুমি পাট চাষ করবা, তোমার এলাকায় নদী নাই, পুকুর নাই, খালবিল নাই, তুমি কখনোই পাট থেকে পাট আঁশ বের করে নিয়ে আসতে পারবা না, কখনোই পারবা না। তাহলে পাট থেকে যদি তুমি আঁশ বের করে নিয়ে আসতে পারো, পাটগুলোকে যদি বিক্রি করতে চাও, পাট যদি বের করতে চাও, ঢের পানি লাগে, অনেক পানি লাগে, রাইট।
তাহলে দেখো আমরা কিন্তু এখন পড়তেছি ক্যাপসিউল, তাহলে ক্যাপসিউলের উদাহরণ কি? কপাট, মানে আমরা একটা পেলাম পাট এক। তাহলে পাট যদি আমরা বের করতে চাই আমাদের কি লাগে? ঢের, মানে পাট ধুতে ঢের পানি লাগে। পাট ধুতে ঢের পানি লাগে। যখন পচে যায় না, তখন এই পাটকাঠির উপর থেকে পাটের আঁশগুলো তোলা হয়, তুলে পাটকাঠিতে এক দিয়ে ফেলে দিয়ে আঁশগুলো পানির মধ্যে ধুইতে হয়। ধুইলে পাটের উপরে যে আবরণগুলো থাকে, কালো কালো আবরণগুলো, লেয়ারগুলো, এগুলো সরে যায়, তখন পাট একবার স্বর্ণের মতো জল জল করে রোদে শুকাইতে দিলে, অনেক সুন্দর লাগে। আর পচনের জন্য কিন্তু ওই সময় অনেক গন্ধ হয়। যে নদীতে, যে বিলের মধ্যে পাট পচানো হয়, সেই নদীর পানি, সেই বিলের পানিতে যে মাছগুলো থাকে, মাছগুলো খাওয়া যায় না, তাই না? পচা গন্ধ করে না মাছগুলো? জীবিত মাছগুলো পচা গন্ধ করে, ওই পানিতে যাওয়াই যায় না। তো যাই হোক, পাট ধুতে ঢের পানি লাগে, এটা মনে রাখবা। ক্যাপসিউল মানে হচ্ছে কপাট, একটা উদাহরণ হচ্ছে পাট, ধুতে মানে হচ্ছে ধুতুরা, ঢের থেকে হচ্ছে ঢেঁড়স। পানি থেকে কিছু না, লাগে থেকে কিছু না, পানি লাগে থেকে কিছু নাই। কিন্তু আবার পানি ফল, পানি মরিচ, গোলমরিচ দিও না আবার সবাই। ওকে, ঠিক আছে, তাহলে আমরা একটা বড় অংশ শেষ করেছি। তো আমি আবার বলি, ক্যাপসিউল, ক্যাপ থেকে হচ্ছে কপাট, কপাট থেকে হচ্ছে পাট, পাট ধুতে ঢের পানি লাগে। ধুতে মানে হচ্ছে ধুতুরা, ঢের মানে হচ্ছে ঢেঁড়স। শেষ, ক্যাপসিউল শেষ। আমরা আসলে কি পড়তেছি এতক্ষণ? ফাটলগুলা, এদের ফলগুলো কিভাবে ফাটে। লিগিউম, তো লিগিউমের কথা শুনতে আমরা লেগের কথা ভাবতেছি। লেগ মানে হচ্ছে দুই ভাগ হয়ে যায়, উপর থেকে নিচে। তাহলে এই ফলগুলো দুই ভাগে ভাগ হয়ে যায়, উপর থেকে নিচের দিকে ফাটল তৈরি হয়। লিগিউম মানে হচ্ছে শিম। সিলিকুয়া মানে হচ্ছে সিলি ব্যাপার স্যাপার। কোনটা সিলি ব্যাপার? কাউকে তৈলমর্দন করা, সরিষার তেল দেওয়া, এটা সিলি ব্যাপার। তাহলে সিলিকুয়া মানে হচ্ছে সরিষা। আর সাইজো কার্প মানে কি? সাইজ করা যায় না কাদের? ধনীদের, বা ধনীরা খুব সহজেই সাইজ হয়ে যায়। সাইজো কার্প শব্দের আসলে অর্থ কি? যে ফলগুলো কোনো ফাটে না, সাইজ হয় না, কার্প বা বডিটা থেকে যায়। ধনিয়া, তোমরা দেখবা ধনিয়া যেগুলো ছোট ছোট, এগুলো এক একটা করে ফল, এগুলো ফাটে না। এখন আর দুটো উদাহরণ আছে, উদাহরণগুলো দেখো, খুব সহজ। প্রশ্ন আসে, বেরি জাতীয় ফল কোনটি? বেরি মানে অন্ততক আর মধ্যতক হচ্ছে একসাথে লেগে থাকে। 2 নম্বর হচ্ছে সরোসিস। সুবি ভাই, খুব ইন্টারেস্টিং একটা জোকস বলি। সুবি ভাই আজকে এসে আমাকে বলছে আমি তো সাইন্টিফিক নাম জানি। কি কি সাইন্টিফিক নাম জানেন সুবি ভাই? সুবি ভাই আমাকে মানুষের সাইন্টিফিক নেম বলেছে। সুবি ভাই বলেন তো, মানুষের সাইন্টিফিক নেম কি? আবার বলেন, খুব মজা লাগতেছে বলতে আমার। আপনার কি মন খারাপ আমি যে বলতেছি, মজা করতেছি এটা নিয়ে? আর এটা তো বোর হয়ে যাবে এরকম সূত্র পড়তে পড়তে। সুবি ভাই আমাকে বলেছে মানুষের বৈজ্ঞানিক নাম হচ্ছে হোমো সুফিয়েন্স। মানে আমি হোমো সুফিয়েন্স, এটা হচ্ছে মানুষের বৈজ্ঞানিক নাম। এটা আসলে মানুষ তো আমরা সবাই, সুফি ভাই ভিন্ন জগতের প্রজাতি। তো সুফি ভাইয়ের বৈজ্ঞানিক নাম আসলে হচ্ছে হোমো সুফিয়েন্স। যারা সুফি ভাইয়ের মতো হতে চাও, তাহলে তাদেরও আজ থেকে সাইন্টিফিক নাম চেঞ্জ হয়ে গেল, তাদের নাম আজ থেকে হোমো সুফিয়েন্স। ওকে, খুব ফান ছিল ব্যাপারটা, আমি তো বলতেই পারলাম। এই দেখো, এখান থেকে আসে, তো সহজেই কেমন রাখবা। সরোসিস মানে হচ্ছে সরস, রস, সরস মানে অনেক রসালো ফল হয় এরা।
তো রসালো ফলের কথা আসলেই কিন্তু আমরা আনারসের কথা বুঝতে পারি। আনারস কাটলেও রস পড়ে, রাইট? নামের মধ্যে দেখো তো আছে রস, সরস, আনারস। ক্লিয়ার? তাহলে যেগুলোতে খুব রস আছে, রসালো ফল যেগুলো, এদেরকে বলে সরসিস। আর আমের কথা ভাইব না, কাঁঠালের কথা ভাবতে পারো। কাঁঠাল, আনারস, কাঁঠাল হচ্ছে সরসিস। কাঁঠালে তো অনেক রস, কাঁঠাল যদি না ভাঙতে চায় অনেক রস, রসালো না? তো এখানে আমি আরেকটা কথা বলে রাখি, কাঁঠালকে কিন্তু যৌগিক ফল বলা হয়। যৌগিক ফল, যৌগিক মানে বুঝতে পারতেছে এখানে যুক্ত আছে অনেকগুলা। কি যুক্ত আছে? একটা ফুলের কিন্তু পুষ্পমঞ্জুরির কথা মনে আছে তোমাদের? গতকালকে পড়িয়েছি, সাইমোস রেসিমোস, যেটা ফুল হয়, এবার ফুল 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 ফুল, মাথায় একটা থাকে একটা থাকে না, একটা বৃদ্ধি হয় একটা বৃদ্ধি হয় না, তাই না? তো সাইমোস রেসিমোস যখন আমি পড়িয়েছি, তাহলে ফুলটাই হচ্ছে পুষ্পমঞ্জুরি। তো যাই হোক, তো কাঁঠাল হচ্ছে যৌগিক ফল, মানে হচ্ছে কাঁঠালের যে পুষ্পমঞ্জুরিটা আছে পুরোটা একটা ফলে পরিণত হয়। তো এটা মনে রাখতে হবে। যৌগিক ফলের উদাহরণ কি? কাঁঠাল। আবার সরসিস ফলের উদাহরণ কি? আনারস, কাঁঠাল। সরসিস মানে কি? সরস, বা যেগুলো রসালো ফল। শেষ। এবার চলেছে বেরি। তোমরা মনে রাখবে ক্যাডবেরি। ক্যাডবেরি, ক্যাডবেরিটাকে আমরা আরেকটু বাঁকাই, ক্যাট বেরি। তার মানে বেরি জাতীয় ফল কারা? যারা ক্যাট, তারাই হচ্ছে ক্যাট বেরি। ক্লিয়ার? ক্যাডবেরি কারা? একটা হচ্ছে কলা, হচ্ছে টমেটো, কলা এবং টমেটো। তো বেরি জাতীয় ফলের উদাহরণ খুব আসে। কলা কোন জাতীয় ফল? বেরি। কলা কোন জাতীয় ফল? বেরি। টমেটো কোন জাতীয় ফল? বেরি। তাহলে বেরি মানে ক্যাট বেরি। কতে কলা, আবার কমলা দিও না তোমরা, ঠিক আছে? কতে ক্যাডবেরির, কতে কলা, টতে হচ্ছে টমেটো। তো যাই হোক, আমরা কিন্তু মোটামুটি 2 মার্ক কাভার করেছি এই চ্যাপ্টার থেকে। তো মনে রাখবা, তোমার লাইফটা চেঞ্জ করে দেওয়ার জন্য একটা মার্কই যথেষ্ট। খুব সিরিয়াস। তো আমি মিশাই দেই, আমি তোমাদের প্রশ্ন করি, এরপর আমি ব্রেকে চলে যাই। প্রশ্ন 1, অপ্রকৃত ফল উদাহরণ কি? প্রশ্ন 2, প্রকৃত ফল কারা? প্রশ্ন 3, সিলিকুয়া। প্রশ্ন 4, সরসিস। প্রশ্ন 5, সাইজোকার। একসাথে একটা কমেন্টের মধ্যে লেখো, সময় লাগুক, কিন্তু চেষ্টা করো সবগুলো যে ফলগুলো আমি বলেছি বইতে যা আছে সবগুলো লিখতে। বই দেখার দরকার নাই, ভুল করো, ভুল করে শেখো। ওকে? আমি যদি কখনো বোটানিস্ট হইতাম, তো আমি কখনোই এই চ্যাপ্টারটা অন্তত এত জটিল করতাম না। চ্যাপ্টার সহজ করা যায়, এই চ্যাপ্টারটা লিখলে সহজ করা যায়। তো যেহেতু তোমাদের সামনে পরীক্ষা, তোমাদের তো সায়েন্টিফিক নেম মুখস্থ করতে হবে না, তোমাদের শুধু জানলেই হবে যে এইটা আসলে যে এইটা আমরা এইটা দাগাই দেবো, রাইট? সায়েন্টিফিক নেমও কিন্তু মুখস্থ করতে হবে না। তো যারা সময় দিবা তারা খুবই ভালো করবা, যারা একটু ট্রিকি ওয়েতে পড়ো তারা ভালো করবা। কারণ লিখতে তো হয় না মেডিকেল অ্যাডমিশনে, ভার্সিটি অ্যাডমিশনগুলোতে বায়োলজি লিখতে হয়, লিখতে হয় না। ঢাকা ইউনিভার্সিটিতে রিটেন আসে, তো তুমি যদি এমসিকিউ ভালো না করো, রিটেন তোমার খাতা দেখবে না। তো যাই হোক না কেন, তোমরা এগুলো লিখতে থাকো, আমি 3-4 মিনিট পরে আসতেছি। ওকে? সুফিয়ান স্মাইল। আসেন সুফিয়ান স্মাইল।
হ্যাঁ আমার খাবো ও সরব
আসসালামু আলাইকুম। আমরা আবার চলে আসছি, ছাড়ছি না কোনো কিছুই। দেখো, সবাই সঠিক আনসার করেছো, দুই একজন একটা ফলে মিস করেছো, সেটা হচ্ছে অপ্রকৃত আপেল, অপ্রক্লিয়ার প্রকৃত ফল মানে হচ্ছে আসল ফল বা আজল ফল, আম জাম লিচু। একজন লিখেছো কলা না কাঁঠাল লিখেছো, ভুলে আম জাম কাঁঠাল লিখে ফেলছো। তো খুব সাবধান, আম জাম কাঁঠাল কাছাকাছি নয়। কাঁঠাল মানে কি, আমরা দুটো পেয়েছি কাঁঠালে, এটা হচ্ছে যৌগিক ফল, মানে পুরো পুষ্প মঞ্জুরিটাই একটা ফলে পরিণত হয়। আর একটা হচ্ছে এটার রস বেশি, এই জন্য এটার নাম হচ্ছে রসালো। ক্লিয়ার? রসালো মানে সরস, সরস মানে হচ্ছে সরসিস। সিলিকুয়া, সিলি, সিলি ব্যাপার স্যাপার, কাউকে কি দেওয়া, সরিষার তেল দেওয়া। সরস, সরসিস মানে সরস, রসালো ফলদের বলা সরসিস। কি কি? আনারস, কাঁঠাল। কাঁঠাল কি ফল? যৌগিক ফল। সাইজও কর, ধনীদের সাইজ করা। ধনিয়া, একজন বলতেছো যে ধনে কি বলেছিল ভাইয়া? ধনে মানেই হচ্ছে ধনিয়া, ধনে পাতা আমরা বলি না, ওটাই হচ্ছে ধনিয়া পাতা। যেমনি ইচ্ছা তেমনি করতে পারো, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আনসার। তার মানে আজকের পড়া আমরা ক্লাসে শেষ করতে পেরেছি। আচ্ছা, এখন আমি দেখাবো হচ্ছে একবীজপত্রী এবং দ্বিবীজপত্রীর মধ্যে পার্থক্য। মানে একটা হচ্ছে দ্বিবীজপত্রী বলতে আমরা এর কথা চিন্তা করি, আম গাছের কথা চিন্তা করি, কাঁঠাল গাছের কথা চিন্তা করি। একবীজপত্রী বলতে আমরা ধানের কথা চিন্তা করব, ঠিক আছে? একবীজপত্রী আমরা তো জানি যে এটা লিলি। দ্বিবীজপত্রী কারা? ম্যাগনেলিয়া নাকি এটা বলে, ওই আর কি। তো যাই হোক, একবীজপত্রী এবং দ্বিবীজপত্রীর মধ্যে আমরা এখন ম্যাগনোলিয়া। একবীজপত্রী এবং দ্বিবীজপত্রীর মধ্যে পার্থক্য দেখব। এটা আসে সব থেকে বেশি যেটা জানতে হয় সেটা হচ্ছে পোয়াসি এবং মালভেসি গোত্রের যে পার্থক্য, এইটা জানতে হবে। তো আমি এটা পড়াবো না, এটা তোমাদের সময় দিয়ে মুখস্থ করে ফেলতে হবে। প্রশ্ন কিন্তু ওখান থেকে আসবে, এখান থেকেও যে আসবে না তা কিন্তু নয়, এটা আসে। কারণ এখন সহজ প্রশ্ন হয়, তাহলে ওইটা না দিয়ে এটা থেকে প্রশ্ন করবে। আর যারা ভালো করতে চাও তাহলে ওইটাও পড়বা, খুব ভালো করে পড়তে হবে। কোনটার পার্থক্য? মালভেসি এবং পোয়াসি, দুইটার মধ্যে পার্থক্য। মানে ঘাস আর হচ্ছে জবা, এদের মধ্যে পার্থক্য আর কি। তো ঠিক আছে, আমরা এই পার্থক্য করতেছি। কি কি গাছের মধ্যে সুফি ভাই? ধান গাছ, আম গাছ, দুটার মধ্যে পার্থক্য। ওকে, তাহলে প্রকৃতি আমরা দেখি। ধান গাছ কি? বিরুৎ। বিরুৎ মানে ঘাসের মতো আর কি, ধান গাছটা ঘাসের মতো। তো মাঝে মাঝে এটা কিন্তু গুল্মও হতে পারে, এমনকি বৃক্ষ পর্যন্ত যেতেই পারে, বাট বিরুৎ এটা বেশিরভাগ ক্ষেত্রে। দ্বিবীজপত্রী কি? দ্বিবীজপত্রী সাধারণত বৃক্ষ হয়। তো গুল্মদের ক্ষেত্রেও কিন্তু দেখা যায়, বিরুতের ক্ষেত্রেও কিন্তু দ্বিবীজপত্রী দেখা যায়। তো প্রধান হচ্ছে এইটা। তো আম গাছ তো একটা বৃক্ষ আমরা জানি, তো ধান গাছ একটা ঘাসের মতো, তাহলে এটা বিরুৎ, ঠিক আছে? বিরুৎ। হার্ব, হার্ব মানে হচ্ছে ঘাস, বোঝা গেল? শেষ। মূল দেখবো আমরা। প্রিয় স্টুডেন্ট, মূলের কথা তোমরা চিন্তা করো। আম গাছ কি হয়? এই যে এইরকম মূল দেখা যায়, রাইট? তো মূল স্থানে মূল নাই, এই মূলগুলো আছে। তার মানে এখানে কি, এই মূলগুলোর নাম কি? মূল, অস্থানিক মূল। সাবাস। তার মানে মূলের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, দ্বিবীজপত্রী বা আম গাছের ক্ষেত্রে অস্থানিক মূল থাকে। মাটির উপরে তো দেখা যায়, অথচ মূল থাকার কথা কোথায়? সরাসরি কাণ্ডের নিচে, সোজা নিচে, তাই না? অস্থানিক মূল। একবীজপত্রীর কথা চিন্তা করে, এটা হচ্ছে ধান গাছ। ধান গাছের মূলগুলো কেমন? এইরকম ফাইব্রাস, সুতার মতো। ঘাসের মূলগুলো এরকম না, সুতার মতো না, ফাইব্রাস মানে এক গুচ্ছ আকারে আছে, সুতার গুচ্ছ। তাহলে এটা হচ্ছে গুচ্ছাকৃতি। এবার চলে আসি আমরা পাতার শিরাবিন্যাস।
পাতার শিরাবিন্যাস, দেখো ধান গাছের পাতার কথা চিন্তা করো, ধান গাছের পাতা মোটামুটি এরকম, ওকে। তো পাতার শিরাগুলো এরকম কি সোজা না? সোজা না, মানে একটার পর একটা আছে, তাহলে সমান্তরাল। দেখো এই একটা রেল লাইনের মধ্যে, এই একটা, এই একটা, এই একটা, তাহলে সমান্তরাল বা প্যারালাল, সমান্তরাল শিরাবিন্যাস। তাহলে আম গাছের ক্ষেত্রে চিন্তা করেন, এটা হচ্ছে আম পাতা, এটা হচ্ছে আম পাতা। আম পাতার ক্ষেত্রে এইরকম আছে, আবার এইরকম এইরকম শিরার মতো শিরা উপশিরা আছে, হ্যাঁ আছে কি না? তাহলে এটা হচ্ছে শিরাবিন্যাস কেমন? জালিকার মতো, জালিকাকার শিরাবিন্যাস, ওকে। এবার আমরা দেখি পত্রমূল। স্টুডেন্ট দেখো ধান গাছ, এইটা ধান গাছের পাতাগুলো কিন্তু এই যে কাণ্ড থেকে এরকম করে হয়। কাণ্ডটাকে কি করে, মানে চেপে ধরে, কাণ্ডটাকে ধরে এরকম করে বের হয়ে আসে, তাই না? ঠিক কি না? তো এই পাতাটা যদি আমি নেই, দেখবো পাতাটা এইরকম, কাণ্ডের জায়গাটা এরকম মোটা, তারপরে এরকম পাতাটা। তার মানে দেখো বৃন্ত আছে পাতায়? নাই, তাহলে এটা অবৃন্তক। ধান গাছ মানে একবীজপত্রী, তাহলে একবীজপত্রীর পাতা হচ্ছে অবৃন্তক, মানে এইরকম না, এইরকম হয়ে কাণ্ডের সাথে লাগছে এমন না, পাতা এইরকম অবৃন্তক। বাট এদের ক্ষেত্রে পাতাগুলো হয় কি বৃন্তক, মানে বৃন্ত থাকে। এরপর দেখো এই গোড়াটা প্রশস্ত না, চ্যাপ্টা না? তাহলে প্রশস্ত, প্রশস্ত পাতার গোড়াটা হচ্ছে প্রশস্ত। আর এদের ক্ষেত্রে কেমন হবে? পাতার গোড়াটা এইরকম হয়ে এসে আবার ন্যারো হয়ে যাবে। তো যাই হোক না কেন, আমি ওইটা লিখলাম না। এরপরে আসি, দেখো কাণ্ডটাকে কি করে থাকে, এই পাতাটা বেষ্টন করে থাকে। মানে কি, এটা গাছ এইরকম বেষ্টন করে এরকম সরা যাচ্ছে, তাই না? তাহলে কাণ্ড বেষ্টিত। ধান গাছের ক্ষেত্রে পাতাগুলো কেমন? প্রশস্ত গোড়া এবং হচ্ছে চওড়া এবং হচ্ছে কাণ্ড বেষ্টিত। বাট এর ক্ষেত্রে কাণ্ড বেষ্টিত নয়। নয়। তো এই হচ্ছে ঘটনা। আর কি কি হতে পারে পার্থক্য? পত্রমূল আমরা শেষ করেছি, এবার হচ্ছে বীজপত্র আসি আমরা। বীজপত্র তোমরা তো জানোই যে একটা করে ধান একটা করে থাকে, তাহলে এক বীজ থাকে, রাইট? দ্বিবীজ, দ্বিবীজপত্র, এক বীজপত্র, নাম দেখে বোঝা যাচ্ছে কোনটা এক বীজ কোনটা দ্বিবীজ। এবার চলে আসি আমরা পরিবহন টিস্যু। পরিবহন টিস্যু, পরিবহন টিস্যু কেমন আমি বলি, বদ্ধ হয়। বদ্ধ পরিবহন টিস্যু কি আমরা কিন্তু এরপরের চ্যাপ্টার টিস্যুতন্ত্রে গিয়ে আমরা পাবো। বদ্ধ পরিবহন টিস্যু থাকে, আর এটার ক্ষেত্রে হচ্ছে উন্মুক্ত থাকে। এটা বদ্ধ, এটা হচ্ছে উন্মুক্ত, ক্লিয়ার? আর একটা স্পেশাল জিনিস, সেটা হচ্ছে তোমরা তো জানো এটা একটা ধান গাছ। ধান গাছ কিন্তু কোনো মোটা হয় না, হয় না কিছুই ভাই আপনাদের এলাকায়? ধান গাছ দিয়ে আপনারা খাট বানান, হয় না। কিন্তু আম গাছের ক্ষেত্রে দেখো, আম গাছটা ধীরে ধীরে মোটা হয়। এটাকে লম্বা বরাবর যদি বৃদ্ধি হয় একটা গাছ, প্রাইমারি বৃদ্ধি, কাণ্ডর এদিকে যদি বৃদ্ধি হয়, এটাকে বলা হয় সেকেন্ডারি বৃদ্ধি, ক্লিয়ার? তার মানে এখানে প্রাইমারি বৃদ্ধি, সেকেন্ডারি বৃদ্ধি ঘটে না। সেকেন্ডারি বৃদ্ধি একবীজপত্রী বা ধান গাছে ঘটে না, মানে কাণ্ড মোটা হয় না, বাট এখানে সেকেন্ডারি বৃদ্ধি হয়। তো আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে পুষ্প। একটা হচ্ছে ট্রাইমেরাস, এইটা টেট্রা এবং পেন্টামেরাস। এটা তোমরা একটু বলো তো, পুষ্প ট্রাইমেরাস কি, টেট্রা এবং পেন্টামেরাস কি? খুব দ্রুত বলো। এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে, খুব ইম্পর্টেন্ট। একবীজপত্রীতে আমরা 3 রাখলাম, একের পর 3, সুই ভাই। তাহলে 4, 5 মানে বেশি, বেশি মানে দ্বিবীজপত্রী ওগুলা, রাইট? পুষ্পগুলো হচ্ছে একবীজের ট্রাইমেরাস, ওদিকে ক্ষেত্রে হচ্ছে পেন্টামেরাস। তো যাই হোক না কেন, আমি তোমাদের প্রশ্ন করি, তোমরা এখনই আনসার করো। সেটা হচ্ছে
দ্বিবীজপত্রীর ক্ষেত্রে সঠিক নয়। প্রশ্ন 1, সঠিক নয় দ্বিবীজপত্রীর ক্ষেত্রে কাণ্ডে সেকেন্ডারি বৃদ্ধি ঘটে। 2 নম্বর হচ্ছে পুষ্প টেট্রামেরাস। 3 নম্বর হচ্ছে পত্র বৃন্তক, মানে পাতাগুলো হচ্ছে বৃন্তক। 4 নাম্বারটা হচ্ছে শিরাবিন্যাস সমান্তরাল। দ্বিবীজপত্রীর ক্ষেত্রে সঠিক নয়, এই যে আমি অপশন দিয়েছি, কাণ্ডে সেকেন্ডারি বৃদ্ধি ঘটে, পুষ্প টেট্রামেরাস, পত্র বৃন্তক, শিরাবিন্যাস সমান্তরাল। তোমরা সঠিক আনসারটা বলো তো খুব দ্রুত। ফাহমিদা মজুমদার রাইট, ফাহমিদা ইবনাত রাইট, রিশাদুস সালেহিন রাফসান রাইট, রুবা রাইট, আবু বকর সিদ্দিক শাকিল অর্ধেক সঠিক অর্ধেক ভুল। আনসার হচ্ছে ভুল, তোমার একটা ভুল হয়েছে আর একটা সঠিক হয়েছে। ফারিয়া আহমেদ, জাহিদ হাসান, সাদিয়া মমিন মিথিয়া, টাইমলেস হান্টার, ইব্রাহিম, মতিউর রহমান, পলাশ পাল, জীবন নাহিদ, রবি আক্তার, ফারিয়া নূর, জান্নাত নাইম, লুহি, সাকিব আল হাসান, ফয়সাল আহমেদ, তাসনিম মাহমুদ, ফাহমিদা নিশাদ, সরি আগে যে নামগুলো বলেছি সব সঠিক হয়েছে। শিরাবিন্যাস সমান্তরাল নয়, জালিকাকার হবে, সরি ওটা টেট্রামেরাস হবে। জিসাদুস সালেহিন রাফসান। আনসার এখানে একটা, আনসার আসলে দুইটা না, আনসার হচ্ছে একটা। পরীক্ষায় প্রশ্ন আসবে একটা করে আনসার দাগাইতে হবে। আমি কিন্তু তোমাদের মাল্টি আনসারগুলো পরীক্ষায় প্রশ্ন করি না, তাই না? এখন প্রশ্নে কিন্তু মাল্টি আনসার, মিল অমিল এগুলো দিচ্ছি না, কিছুদিন পর আবার দিব কয়েকটা পরীক্ষাতে, তারপর শেষের দিকে আমরা মডেল টেস্টে কখনোই রাখবো না। তো যাই হোক, একটু বলো তোমরা এটা কি আনসার। কাণ্ডে সেকেন্ডারি বৃদ্ধি ঘটা মানে কি? একটা গাছের কাণ্ডের কথা ভাবো, সেকেন্ডারি বৃদ্ধি, সেকেন্ডারি মানে কি? প্রাইমারি মানে লম্বা বরাবর, আম গাছ লম্বা বরাবর বাড়ে, দ্বিবীজপত্রী মানে আম গাছের কথা ভাবছি। সেকেন্ডারি বৃদ্ধি মানে হচ্ছে এই যে কাণ্ড মোটা হয়, এদিকে বৃদ্ধি হওয়া প্রস্থ বরাবর, তাহলে এটা সঠিক। 2 পুষ্প টেট্রামেরাস, বইয়ের মধ্যে যেখানে স্পষ্ট করে বলা আছে একবীজপত্রী ট্রাইমেরাস, এটা হচ্ছে টেট্রা এবং পেন্টামেরাস দ্বিবীজপত্রীটা, তাহলে এটাও সঠিক। পত্র বৃন্তক মানে পাতায় বোটা আছে, আম গাছের পাতায় বোটা আছে। শিরাবিন্যাস সমান্তরাল, আম গাছের পাতা নিয়ে দেখবা যে মরা পাতা, পচা পাতা দেখবা যে শিরাগুলো দেখা যায়, তাই না? পচা পাতার মধ্যে সুতার মতো জালিকাকার, জালের মতো, তাহলে এটা হচ্ছে আনসার, সঠিক নয় এটা। আপনারা কি সবাই আছেন? আমি একটু বসি, একটু গল্প গুজব করি। দেখি আপনাদের কি কি প্রশ্ন আছে, একটু প্রশ্ন করেন, তারপর আমরা এগুলো নিয়ে একটু কথা বলে শেষ করে ফেলবো আজকের ক্লাস।
অ্যালোভেরার পাতা কি ধরনের? অ্যালোভেরার পাতা নিয়ে কি প্রশ্ন আছে? আমি জানি না আসলে অ্যালোভেরা কোনগুলা সুই ভাই? ওই যে যেগুলো রস মাথায় দেয় ওগুলা? তো যদি পাতার কথা বলো, পাতা কোন ধরনের ফল, তাহলে আমি অবশ্যই বলতাম কি ফল? সরস, রাইট? রসালো, সরোসিস, রাইট? তো পাতা তো আর ফল না। দ্বিতীয়ত হচ্ছে অ্যালোভেরার, আমরা তো এতক্ষণ কি পড়লাম, মানে আসলে অ্যালোভেরার কি কথা বলছে, সে পাতা কি ধরনের? আমি আসলে জানি না যে অ্যালোভেরা একবীজপত্রী না দ্বিবীজপত্রী। তো একবীজপত্রী যদি হয় তাহলে অ্যালোভেরার পাতা কিসের মতো? সমান্তরাল শিরাবিন্যাস। যদি দ্বিবীজপত্রী হয় তাহলে জালিকাকার। তো অ্যালোভেরার পাতা আসলে আমি দেখি নাই কখনো। লম্বা লম্বা এগুলো এই টাইপের না? লম্বা লম্বা না? ধরে নেওয়া যায় যে এটা হচ্ছে একবীজপত্রী, তাহলে শিরাবিন্যাস হচ্ছে সমান্তরাল। আচ্ছা, তোমাদের আরেকটা কথা বলি আমি। গতদিনে কিন্তু আমি তোমাদের পড়িয়েছি হচ্ছে পুষ্পপত্র বিন্যাস। তো ওখানে কিন্তু টুইস্টেড ছিল, আর হচ্ছে কি ছিল, আর একটা কি ছিল সুই ভাই? কি ছিল রে? জবা কিন্তু দুইটা অপশনে ছিল। তো তোমরা ভেলভেট ছিল, রাইট? তো ভালভেট ছিল আর হচ্ছে টুইস্টেড ছিল। তো তোমরা ওখানে একটু দেখে নিবা যে জবা দুইটাতে যেহেতু আছে, কোনটাতে দলমণ্ডল আছে, কোনটাতে হচ্ছে বৃত্তি আছে, দেখে নিবা কিন্তু খুব ভালো করে। এই জায়গায় ভুল করা যাবে না। আর একটা মূলের ক্ষেত্রে, মিষ্টি আলু আর গোল আলুর ক্ষেত্রে বইয়ের মধ্যে কিন্তু স্পষ্ট লেখা আছে। তাহলে এই দুইটা লাইন একটু ভালো করে দেখে নিবা, এখান থেকে যদি প্রশ্ন আসে খবর হয়ে যাবে। তাহলে মূল পড়ার সময় তোমরা শুধু দেখবা যে মিষ্টি আলু কেমন, গোল আলু কেমন। আর যখন তোমরা হচ্ছে টুইস্টেড এবং এটা দেখবা, ওই ভালভেট দেখবা, তো ওই জায়গায় গিয়ে তোমরা একটু দেখবা জবা যেহেতু দুইটাতে আছে, কোনটাতে দলমণ্ডলের কথা বলা আছে আর কোনটাতে হচ্ছে বৃত্তির কথা বলা আছে। তোমরা এই দুইটা দেখে নিবা। ওটা আমি আজকে ক্লাসের শুরুতে পড়াইতে চাইছিলাম, তো টাইম আর নষ্ট করছি না আমরা। পুষ্প সংকেত পড়াবেন না? পুষ্প সংকেত যে দুই তিনটা আছে ওগুলো দেখে নিবা। এখানে পড়ানোর আসলে কিছু নাই, এখান থেকে তেমন প্রশ্ন হয় না, দেখে নিবা তোমরা এগুলো, ঠিক আছে? খুব ভয়ানক কিছু নাই, মানে ভয়ের কিছু নাই। তোমরা যদি রিটেন পরীক্ষা দিবা না, তাহলে তোমাদের পুষ্প সংকেত পড়িয়ে আসলে লাভটা কি? তোমরা তো পড়ে আসছো এগুলা, একটু তোমরা শ্রম দাও তোমাদের দিক থেকে। তো মাঝে মাঝে প্রশ্ন হয়, ভাইয়া সায়েন্টিফিক নেমগুলো কিভাবে মুখস্থ করব, কিভাবে মনে রাখবো? সায়েন্টিফিক নেম আসলে মনে রাখার দরকার নেই। সায়েন্টিফিক নেমগুলোতে তোমরা দেখবে ট্রিক বের করে যে এইটা আসলে এটা, এটা আসলে এটা। যারা ভালো স্টুডেন্ট তারা কিন্তু অনেক কিছু আছে যেগুলোতে টাইম নষ্ট করেন। আবার অনেক ভালো স্টুডেন্ট আছে যারা একটু এক্সট্রা টাইম দিয়ে এগুলো মুখস্থ করে ফেলে যে আমি 100টা সায়েন্টিফিক নেম মনে রাখবো বোটানি থেকে। কোন 100টা মনে রাখবো? এই 100টা আমি টেবিলের সামনে রাখবো, প্রত্যেকদিন 5টা 5টা করেও যদি দেখি, একটা সময় গিয়ে 100টা আমি খুব ধম বলে দিতে পারবো। তোমরা কিন্তু সবাই এখন 5 থেকে 10টা বলতে পারো, তাই না? ওরাই যা সেটা মানে হচ্ছে কি ধান, তারপর হচ্ছে হোমো সুফিয়ান্স মানে হচ্ছে সুফি ভাই। তো তোমরা তো এগুলো জানো এখন। এরকম যদি 10টা জানো তাহলে নিশ্চয়ই তুমি 20টাও বলতে পারবা। শ্রম দিলে নিশ্চয়ই তুমি 40টাও বলতে পারবা। আরও যদি ভয়াবহ শ্রম দাও তুমি 100টা বলতে পারবা। তো হাতে যেহেতু সময় আছে, পরীক্ষা কবে হবে এখনও ডেট দেয়নি, রেজাল্ট যেহেতু এখনও হয়নি, তো আমি বলে রাখি যে একটু শ্রম দাও এগুলাতে, সায়েন্টিফিক নেমগুলোতে। যেমন এই চ্যাপ্টারে সায়েন্টিফিক নেমগুলো সব দেখবা, আর বোটানির লাস্ট চ্যাপ্টারে যে সায়েন্টিফিক নেমগুলো আছে এগুলাতে শ্রম দেবা। এই ক্ষেত্রে কোনটা দেখবো কোনটা দেখবো না, কোনগুলো ইম্পর্টেন্ট, সব থেকে ভালো হয় হচ্ছে একটু কোশ্চেন ব্যাংকটা খোলো, কোশ্চেন ব্যাংকটা খুলে দেখো কোনগুলো আসছে, যেগুলো আসছে ওগুলো আবার আসবে, তাহলে ওগুলো মুখস্থ করতেই হবে। ওর আশেপাশে দেখবা নাম দেখে মনে হয় যে এটা পড়া দরকার, একটু ট্রিক দিয়ে পড়লা। যেমন হিলসা ইলিশা, এটা তো জানার দরকার নাই, কিন্তু ইলিশা মানে হচ্ছে ইলিশ মাছ, লাইনটা একটু দেখে রাখি। সেম ব্যাপার দেখো এখানে, তোমরা তো এগুলো জানোই, মনে করো কিচ্ছু জানো না তোমরা সায়েন্টিফিক নেম, আমি জাস্ট তোমাদের দেখাই কিভাবে মনে রাখবা। এই যে দেখো বেম্বুসা ব্যাম্বস, তো বেম্বুসা ব্যাম্বস, বেম্বু মানেই হচ্ছে বাঁশ, তোমরা তো জানোই। তো যাই হোক, এটার কথা আমি না বললাম। মনে করো কেউ জানে না অরাইজা স্যাটাইভা মানে কি, তাহলে একটু সময় দাও, সময় দিয়ে দেখো
অরাইজা আমি জানতেছি না, তাহলে স্যাটাইভা দেখি, স্যাটাইভা মানে হচ্ছে স্যাটিসফ্যাকশন। মনে করো স্যাটিসফ্যাকশন মানে কি, আমরা যতই রুটি খাই, যতই আমরা কিছু খাই না কেন, যতই বার্গার খাই না কেন, ভাত না খাইলে আমাদের স্যাটিসফ্যাকশন হয় না, কারণ আমরা ভেতো বাঙালি, তাই না? ভাত টাত খেয়ে আমরা কি করি, কোমর, হিপ, পেছনে, বুকে এগুলা হচ্ছে কি চর্বি দিয়ে একবারে স্তূপ বানায় রাখি, তাই না? ঠিক কি না? তো জাস্ট স্যাটিসফ্যাকশন মানে ভাত খেলে স্যাটিসফ্যাকশন হয়, তাহলে অরাইজা স্যাটাইভা মানে কি, ভাতের কথা বলছে এখানে। সেম ভাবে দেখো স্যাকারাম আর হচ্ছে অফিসিনারাম। আচ্ছা বাদ দাও, তুমি এটা তুমি জানোই না। তো স্যাকারোমাইসিস বলে কিন্তু ছত্রাকে অনেকগুলো আছে, ওটার কথা আমি বাদ দিলাম, জাস্ট এটা বোঝাচ্ছি। স্যাকারাম মানে কি, চিনি। একটু দেখি মিনিংটা কি। স্যাকারাম মানে চিনি, চিনি মানে কি, কোত্থেকে আসে, আখ থেকে আসে, তাহলে স্যাকারাম শব্দ মানে কি, আখ। এটা মুখস্থ করার দরকার আছে? মুখস্থ করার দরকার নাই। ট্রিটিকাম এস্টিভাম মানে অ্যাস্থেটিক ব্যাপার সেবার। কোনটা অ্যাস্থেটিক ব্যাপার সেবার? কেউ ভাত খাচ্ছে না, সে খাচ্ছে রুটি। ভাত খাচ্ছে না, খাচ্ছে রুটি, তাহলে এটা অ্যাস্থেটিক ব্যাপার। আছে না কিছু, যে আমি ওই যে এখন কিন্তু খুব মিম আসতেছে খুব গ্রুপের মধ্যে, আমি ভাত খেয়েছি, এটা বলা যাবে না, আমি অরাইজা স্যাটাইভা খেয়েছি, মানে এটা একটা অ্যাস্থেটিক ব্যাপার স্যাপার। তার মানে অ্যাস্থেটিক মানে কি, ভাত না খেয়ে রুটি, তার মানে রুটি খাইছে। রুটি মানে কি, গম, রাইট? এটা গমের বৈজ্ঞানিক নাম এটা। তারপর জি মেস, তা মেয়ের ভূত। সারা জীবন তো পোলা ভূতের নাম শুনে আসছি আর পরীর নাম শুনে আসছি, ভূতও যে মেয়ে হয় এটা আমরা খুব কম শুনছি। শাকচুন্নি মেয়ে হয়, পেতনি মেয়ে হয়, ভূত মেয়ে হয় এটা শুনি নাই। তাহলে মেয়ের ভূত মানে কি, ভূতটা। এই যে দেখো এখানে একটা আছে হর্ডিয়াম ভালগার, রাইট? তো এইটা কি, এটা তো অনেকেই জানো না। তো এখানে একটু চিন্তা করো, ভালগার মানে কি, মানে মাত্রাতিরিক্ত কোনো কিছু, রাইট? মানে লিমিটের উপরে, লিমিট ক্রস করে গেছে। কাউরে যদি লিমিটের উপরে কিছু করে, ভাত খায় সে রুগী, লিমিটের উপরে কথা বলে সে রুগী, লিমিটের উপরে তার শরীরে কোনো কিছু হচ্ছে এটাও সে রুগী। তাহলে রুগী হলে আমরা তাকে কিনে যাবো হসপিটালে নিয়ে গেলে কি করবো, ভাতও দিব না, রুটিও দিব না, কিছু দিব না, তাকে বার্লি খেতে দিব। তাহলে এই যে এখানে দেখো হর্ডিয়াম ভালগার মানে হচ্ছে বার্লি। কেউ ভালগার হয় তারা আমরা বার্লি খাওয়াবো, কথা শেষ। এরপর দেখো হচ্ছে কি, এটা সিম্বোপগন সাইট্রেটাস, রাইট? সাইট্রেটাস। তো সাইট্রেটাস মানে সাইট্রিক অ্যাসিডের নাম চলে আসে। সাইট্রিক অ্যাসিড মানে কি, লেমন, লেবু, রাইট? সাইট্রিক অ্যাসিড মানে হচ্ছে লেমন, তাহলে এটা হচ্ছে লেমন ঘাসের সাইন্টিফিক নাম। একটু সময় দাও এইভাবে। তো এইরকম করে তুমি একটা পুরো লিস্ট করো, লিস্ট করে রাইটে যদি ট্রিকগুলো লিখে রাখো, তো পরীক্ষার হলে যাওয়ার আগে এটা একবার দেখতে হবে। ট্রাস্ট মি, খুব ভালো কাজ করে এগুলো, খুবই ভালো কাজ করে, মনে রাখা খুব সহজ। এই যে এর পাশে লেখো কারকা লেখা আছে, ফ্রাগমাটাইস কারকা। কারকা মানে হচ্ছে খাগড়া, কারকা খাগড়া। তো আমি নিজে এভাবে কিন্তু মনে রাখতাম, খাগড়া, কারকা খাগড়া, তার নল খাগড়ার নাম এটা। এটার ঘাস পোয়াসি গোত্রের অন্তর্ভুক্ত। তার মানে এতক্ষণ যেগুলো দেখলাম সব পোয়াসি। পোয়াসি মানে হচ্ছে ঘাস জাতীয় উদ্ভিদ। বেম্বুর কথা এখানে বলা ছিল। তার মানে সব থেকে উঁচু, সব থেকে বড় ঘাসের নাম কি, বাঁশ, বেম্বু। আমি এতক্ষণ কি বলাছিলাম, পোয়াসি। এরপরে দেখো এখানে কি লেখা আছে, ম্যাক্সিমা। ম্যাক্সিমা, থাইস্যানোলাইমা ম্যাক্সিমা। তো ম্যাক্সিমা মানে কি, খুব লম্বা। তো আমি এখন তো ঘাস পড়তেছি, পোয়াসির ঘাসের কথাই বলতেছি। তো এটা তো তুমি জানতে না যে আমি পোয়াসি বলাচ্ছি। যাই হোক না কেন, মনে রাখো ম্যাক্সিমা মানে খুব লম্বা, তাহলে লম্বা ঘাসের কথা বলাচ্ছি। লম্বা ঘাস যদি হয় তার মানে এটা আমি ঝাড়ু হিসাবে ব্যবহার করতে পারি, তাই না? ঝাড়ু ঘাস না কি জানি একটা ঘাসের নাম হচ্ছে এই যে এটা। এই দেখো ছিঁড়ে দো দেখি টেনে মানে কি, সিনোদন ডাকটাইলন মানে কি, ছিঁড়েতে দেখি টেনে। ওই যে ঘাস আমরা কি করি গল্পের সময় টান দিই, মানে ছিঁড়ে নেই, ছিঁড়ে নেওয়ার পর টেনে টেনে দেখি, মানে দাঁতে কামড়ে কামড়ে দেখি। তো ওটা ঘাসের, দুর্বা ঘাসের কথা বলছে এটা। একটু সময় দাও, একটু গল্প করো, এটা গল্প। তো যত বেশি এরকম করবা কষ্ট তত কমবে, যত মুখস্থ করতে যাবা তত কষ্ট বাড়বে। তো যাই হোক, এইভাবেই সব কিছু তোমরা হিবিস্কাস রোজোসাইনেন্সিস জানো এটা কি জিনিস, এটা হচ্ছে জবা। তো এই যে অ্যাসকুলেন্টাস মানে এক্সিলেন্টাস, আমি এইভাবে মনে রাখতাম, অ্যাবেল মস্কাস এক্সিলেন্টাস, অ্যাসকুলেন্টাস আর কি।
তো অ্যাসকুলেন্টাস মানে আমি ভাবতাম যে এক্সিলেন্টাস। হোয়াট ইজ এক্সিলেন্টাস? মাঝে মাঝে হয় না যে এটা কি ঢেঁড়স, ঢেঁড়স নাম না বলে এটা কি লেডিস ফিঙ্গার। ঢেঁড়সের আরেকটা নাম হচ্ছে লেডিস ফিঙ্গার, রাইট? তো ঢেঁড়স না বলে যখন লেডিস ফিঙ্গার বলতেছি তখন নামটা মনে হচ্ছে বাহ এক্সিলেন্ট। তাহলে এক্সিলেন্টাস মানে কি? এটা ঢেঁড়সের কথা বলছে এখানে, তাই না? তো পড়া আসলে কঠিন না, পড়া যে যত ট্রিকি ওয়েতে করে রাখতে পারে তার তত শ্রম কম, বেশি বেশি পড়তে পারে, মনে রাখতে পারে। আর পরীক্ষায় কখনোই ভুল হবে না। মেয়ে ভূত মানে হচ্ছে জিমেজ, জিমেজ মানে ভুট্টা, তাই না? অ্যাসকুলেন্টাস মানে কি? এক্সিলেন্টাস। এক্সিলেন্ট মানে কি? ঢেঁড়স না, লেডিস ফিঙ্গার। যে হারবেসিয়াম, হারবাস, এই যে এখানে দেখো হারবাস লেখা আছে, তাহলে এই তুমি লেখো এখানে হারবাস। হারবাস মানে কি? কার্পাস। তাহলে এটা কার্পাসের কথা বলতেছে, এটা কার্পাস পার্ট, রাইট? এই যে ক্যানাবিন, এটা কি ক্যানাবাইনাস, ক্যানাবাইনাসের কথা বলা আছে। ক্যানাবাইনাস মানে ক্যানাপ পার্ট, কার্পাস পার্ট, ক্যানাপ পার্ট, রাইট? তো যাই হোক না কেন, আমি লাস্টেরটা পড়াইলাম না। তো এইভাবে যেটা করবা, এই চ্যাপ্টারে যত সাইন্টিফিক নেম আছে সবগুলোতে একটু সময় দেবে, একটা লিস্ট করবা, লিস্ট করে ট্রিকগুলো লেখা শুরু করবা, ঠিক আছে? এটা তোমাদের জন্য হোমওয়ার্ক। সাইন্টিফিক নেম থেকে আমি কিন্তু প্রশ্ন করব নেক্সট পরীক্ষাতে, 5টার মতো দিয়ে দেব। তো মার্ক পেতে চাইলে 5টায় কারেক্ট করতে হবে। এখানে এখানে কারেক্ট করা মানে ফাইনালের জন্য তোমার প্রিপারেশন নিয়ে রাখা হয়ে গেল। তো তোমাদের মনের কোনো কথা আছে বলো, যা আছে খোলাসা করে বলো। আচ্ছা, একটু সিলেবাস বলে দিই নেক্সট পরীক্ষার জন্য। জুলজি লাস্ট চ্যাপ্টার অ্যানিমেল বিহেভিয়ার, যেটা আছে বিহেভিয়ার অফ অ্যানিমেল মানে প্রাণীর আচরণ। 2 নাম্বার হচ্ছে নগ্নবীজি আবৃতবীজি, এই 2টা থাকবে। মনে রাখবা আমি পরে যে চ্যাপ্টারটা বলাবো ওই চ্যাপ্টারের সাথে কিন্তু আমি বোটানির 9 নম্বর চ্যাপ্টারটার পরীক্ষা দেবো। তাহলে 9 নম্বর চ্যাপ্টারের জন্য আমি তোমাদের সবাইকে, কোন গ্রুপ ছিল আমাদের, এটা পাইলট প্রজেক্ট, পাইলট প্রজেক্ট গ্রুপে সবাইকে আমি অ্যাক্সেস দিয়েছি। তাহলে ওখান থেকে ভিডিওগুলো এখনই দেখা শুরু করো, কারণ পরে আমি আরেকটা চ্যাপ্টার পড়িয়ে ওইটার সাথে পরীক্ষা নেব। এরপর আবার আমি 4টা পরীক্ষা নেব, এরপর আমি 8টা চ্যাপ্টার পরীক্ষা নেব। এইভাবে কিন্তু আমি সামনে আগাচ্ছি। সো পরীক্ষার পরিমাণ বাড়বে, এখন রিভিশনের পরিমাণ বাড়বে, ঠিক আছে? আর এটার সাথে কি কি থাকবে? কোভিড থাকবে, কোভিড-19 থাকবে। আর আজকের টপিক কি ছিল? কন্ডিশনালস আর ডিগ্রি, এই 2টা থাকবে, ঠিক আছে? খুব ভালো করে খেয়াল করো। নেক্সট পরীক্ষার প্ল্যান হচ্ছে আমাদের এইটা, 100 মার্কের পরীক্ষা। আবার আমি বলে রাখি, 100 মার্কের পরীক্ষায় আমি আবার তোমাদের 3 জনকে 3000 টাকা দিব। এই 3000 টাকা হচ্ছে তোমাদের মানে স্প্রিয়া যেন জায়গায়, অনেকের কাছে টাকাটা আসলে টাকা না, অনেকের কাছে এই টাকাটা কোনো টাকা না, বাট অনেকের কাছে এটা বিশাল একটা টাকা এবং কিংবা একটা ইন্সপিরেশন। বাচ্চাদের কিন্তু চকলেটের লোভ দেখিয়ে কাজ করিয়ে নিতে হয়, তো তোমাদের আমি ক্যাশ টাকার লোভ দেখিয়ে কাজ করিয়ে নিচ্ছি। তো আমার উপর কোনো অভিমান রাখিও না। তো যারা পাচ্ছ না, আগেও পাওনি, ভালো করনি, আমি চাই তারা আসো। প্রত্যেকবারই টপ লিস্টে 5, 7, 10 জন। কেন তারা? তোমরা কি করো? ছোট্ট করে একটা কথা বলি, আমার এক ফ্রেন্ডের কথা, ডাক্তার আলমগীরের কথা। আমি তার সাথে খুব শিগগির তোমাদের সাথে লাইভ একটা আড্ডা দিব। আমি তো কখনো তোমাদের সাথে আড্ডা দিই না, তোমরা আমার স্টুডেন্ট গ্রুপে তো কখনো লাইভে আসি না আমি। তো আমার ওই ফ্রেন্ডের কথা আমি বলেছিলাম যে ফ্রেন্ডটা যখন কোচিং করতে যায়, কোচিং করতে গিয়ে হঠাৎ করে সে একদিন পরীক্ষায় ভালো করে, অথচ সে গ্রাম থেকে চলে গেছিলো। তার সর্বোচ্চ টার্গেট ছিল সে কারমাইকেল কলেজে পড়বে। তো কোচিংয়ে একদিন ভালো করে, ভালো করার পর যেটা হয় তারা দেখতে আসে, কোচিংয়ের পরিচালক দেখি আজকে কে ভালো করছে, ওর এটা ভালো লাগছে। পরদিন থেকে সে কি করছে যে আমি যদি এটা করতে পারি, দিনাজপুর শহরের ওই সময় জেলা স্কুলের বলো কিংবা আশেপাশের সরকারি কলেজগুলো, দিনাজপুর শহরে সব স্টুডেন্টের মধ্যে সে একটা দিন টপ করছে। তার মানে ওই ছেলেটা যদি ট্রাই করে প্রত্যেক দিন টপ করতে পারবে। তারপর দিন থেকে সে প্ল্যান করলো যে 30-এর মধ্যে আমি অন্তত 26-27 পাবো। তারপর দিন সে 30-এর মধ্যে 30-এ পায়, 30-এর মধ্যে 30, এরকম করতে করতে একটা সময় গিয়ে তার মনে হয়েছে যে বাবা তো গ্রামে অল্প কয়েকটা মাছ নিয়ে সংসার চালায়, মাছ বিক্রি করে। তো আমি যেহেতু পারতেছি, তাহলে আমার নেক্সট টার্গেট ডাক্তার হওয়া কিংবা ভালো কিছু করার।
এই ছেলেটা এখন কার্ডিওথোরাসিক সার্জন হয়েছে, মানে তার এমএস হয়ে গেছে। এফসিপিএস তো কোনো ডিগ্রি না, ফেলোশিপ। এমএসটা হচ্ছে ডিগ্রি ডাক্তারদের, বাংলাদেশের সবথেকে বড় ডিগ্রি, ওয়ার্ল্ড ওয়াইড রিকগনিশন। তার মানে সে এখন ওপেন হার্ট সার্জারি করতে পারবে। তার বাবা ছিল মাছের ছোট বিক্রেতা, খুচরা বিক্রেতা, খুবই দরিদ্র। তার বাবা ক্যান্সারে মারা গেছে, ফুসফুসের ক্যান্সার, হার্টের অসুখ হয়েছিল। এত একটা দরিদ্র ফ্যামিলি থেকে তার এটা হয়ে গেছে, বিসিএস হয়ে গেছে, গ্রামে বাড়ি করেছে, বিয়ে করেছে, বাচ্চা আছে, তো তার লাইফটা সেটেল ছোট্ট একটা একদিনের ইন্সপিরেশনে। তো আমি তোমাদের কাছে অনেক অনুরোধ করি, তোমরা যাই পড়ো না কেন, আমি যেভাবে পড়াই না কেন, কখনোই মনে করবা না যে তোমার পড়াটা এসে কেউ পড়িয়ে দিয়ে যাবে। জাস্ট একটা দিন ভালো করো, ট্রাস্ট মি, পরের দিন থেকে তুমি ভালো করতে থাকবো। জাস্ট একটা দিন ভালো করো, আবার দেখা হবে ইনশাল্লাহ। কোভিড থেকে সাবধানে থাকো। আল্লাহ হাফিজ।